হ্যালো, হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা এফবি লাইভ হয়নি। আচ্ছা, ম্যাম আছেন? হ্যাঁ 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 শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এফবি লাইভটা হয়নি এখনো স্টার্ট। হ্যাঁ, ওটা শুরু করছেন, সেটা ইউজ করছেন। চ্যাপ্টার নামটা কি দেবো? ও, চ্যাপ্টার নামটা হচ্ছে ফাংশনস অফ ইকোসিস্টেম। মডিউলের লাস্ট চ্যাপ্টারটা তো? না, লাস্টটা না, সেকেন্ডটা, সেকেন্ড ইকোসিস্টেমের। সেকেন্ড চ্যাপ্টার। হ্যাঁ, এনভায়রনমেন্টাল সায়েন্স ফাংশন অফ ইকোসিস্টেম। ওকে ওকে ওকে। হুম। দেখা যাচ্ছে স্ক্রিনটা? ম্যাডাম হ্যাঁ ম্যাম, ফেসবুক লাইভ দেখা স্টার্ট যাচ্ছে, হয়নি। দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি বলছো? ফেসবুক লাইভ স্টার্ট হয়নি? না ম্যাডাম। হবে, দাঁড়াও, ম্যাম করে দিচ্ছেন। এক second। স্টার্ট হয়েছে? প্রিপেয়ারিং চলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হোক ওটা, তারপর start করছি। তারপর সবার কি খবর? গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং। গুড ইভিনিং ম্যাম। হ্যাঁ, গুড ইভিনিং। গুড ইভিনিং। হ্যাঁ, লাইভ শুরু হয়ে গেছে। হয়েছে? হুম, ওকে। ঠিক আছে, ওভার টু ইউ। আমি তাহলে ওকে লিভ করে যাচ্ছি। ওকে ওকে ম্যাম। কিছু দরকার হলে কল করে নেবেন। হ্যাঁ, শিওর। ঠিক আছে, চলো আজকে স্টার্ট করি। ফার্স্ট উইকলি টেস্ট হয়ে গেছে, সেকেন্ড উইকলি টেস্টও হয়ে গেছে। মোস্ট প্রবাবলি থার্ডের সিলেবাস পেয়েছো, তো সেখানে এটা আই থিঙ্ক আছে, তাই তো? হুম। আচ্ছা, হ্যাঁ, আছে। ফার্স্ট উইকলি টেস্ট আর সেকেন্ড উইকলি টেস্টের কোয়েশ্চেন গুলো পারা গেছিল? পেরেছি সব, কিন্তু সেকেন্ড টেস্টে একটা বিচ্ছিরি ভুল করেছি। সেটা হচ্ছে ওই দ্য টার্ম ইকোসিস্টেম দেখেই আমি ওভার কনফিডেন্সে কি বলে হেকেল করে দিয়েছি, কিন্তু হবে ট্রান্সলেট। ট্যান্সলেট। হ্যাঁ, হ্যাঁ, আর এটা বাকিরা ঠিক বাকিরা সবাই, বাকিদের কি খবর? কি বাকিরা কই সব? কেউ একজন রেসপন্স খুব করো। বাজে অবস্থা কে ম্যাম। এটা? কে? তন্ময় ভট্টাচার্য। আচ্ছা, তন্ময়ের বাজে অবস্থা কেন? পড়া হয়নি? না, একেই তো নতুন নতুন সব লাগছে সেই মাধ্যমিকের পর, এই বায়োলজি আর ইভিএস টা হুম। সবই তো নতুন। ফিজিক্স কেমিস্ট্রি তাও একটু একটু পড়া টড়া হয়েছিল। আচ্ছা, এই তো জন্য এমনি তোমার গ্রাজুয়েশনে কি সাবজেক্ট ছিল? ইঞ্জিনিয়ারিং। ও আচ্ছা আচ্ছা, না তাহলে তো বায়োলজি একদম সেই টেনেই পড়া হয়েছে। না, 11-12-এ মেবি হ্যাঁ, যদি 11-12 ফোর্থ ছিল। সাবজেক্ট থাকে। 11-12 ছিল, পিওর হ্যাঁ, সায়েন্সের তো ফোর্থ ছিলই। সাবজেক্ট। হ্যাঁ। আমারও তাই। এমনি এটা কে? সমর্পণ। আচ্ছা, তো এমনি চ্যাপ্টার গুলো বোঝা গেছে তো? এই রে, সরি, এক সেকেন্ড দাঁড়াও, একটু লোডশেডিং হয়েছে, আমি অন্য লাইট একটা জ্বালাই, এক সেকেন্ড একটু হোল্ড করো।
বলছি যে এমনি চ্যাপ্টার গুলো বোঝা গেছে তো, কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে তো জায়গায় জায়গায়? হ্যাঁ ম্যাম, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ব্যাপারটা হচ্ছে কি, অনেকদিন না পড়ার ধরুন যে টার্ম গুলো মাঝে মাঝে মিস্টেক হয়ে যায়। সেটা ঠিক। ওটা কি বলতো, ওই বারবার পড়তে পড়তে বা কোয়েশ্চেন আনসার গুলো সলভ করতে করতেই ওগুলো একটু একটু করে, মানে যতবার ঝালাবে ততবার ওই মনে পড়বে আর কি। মানে ফট করে মেবি মান্থলি টেস্টের সময় হয়তো ওগুলো ঠিক হয়ে যাবে, টার্মগুলো একটু একটু পড়লে বা দেখলে মাঝে মাঝে মনে পড়ে যাবে। ম্যাম আদারওয়াইজ ওই কোয়েশ্চেন বায়োলজিটা প্র্যাকটিস নিয়ে খুব কোথায় করবো? অসুবিধা, কোনটা নিয়ে? মেনলি বায়োলজি, এনভায়রনমেন্টের থেকেও বায়োলজিটা, এই সেকেন্ড চ্যাপ্টারটা যেটা আপনি পড়ালেন। মাইক্রোবস। হ্যাঁ, মাইক্রোবস। মাইক্রোবস। আচ্ছা। মানে ওটা মানে পড়তে কি? বা হজম করতে খুব অসুবিধা হচ্ছে, মানে টার্মোলজিস গুলো, তারপরে ইনডেপথ যে ব্যাপারগুলো, মানে এগুলো তো অনেক বছর মানে হ্যাঁ টাচে নেই, হ্যাঁ হ্যাঁ সেজন্য হয়তো খুব মানে মানে ওই প্রবলেম। এমনিতে তো ধরো তোমার নামগুলো যেগুলো আছে ওগুলো, ভাইরাস ব্যাকটেরিয়ার নামগুলো তো একটা মনে রাখার ব্যাপার আছে। আদারওয়াইজ যেটা আছে ওই মেবি লাইফ সাইকেল যেটা আছে, হুম, পাঁচ ভাইরাসের বা ওই জায়গাগুলো একটু একটু হুম আছে। হুম। তো ওটা মানে এমনি চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই, তো আস্তে আস্তে পড়তে পড়তে হয়ে যাবে। আচ্ছা ম্যাম, কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবো কোত্থেকে? কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস বলতে তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তো স্যার সব দিয়েই দিয়েছেন, ঠিক আছে। হুম। এমনিতে এই যে প্র্যাকটিস, প্র্যাকটিস বলতে তো স্ক্যানারের কোশ্চেন তো স্যার সব দিয়ে দিয়েছে এখানে। এমনিতে ওই কম্পিটিটিভের লুসেন্টের জিকের বইটা দেখতে পারো, তবুও এখানে যেহেতু ওটা তোমার এমনি ওই সিজিএল লেভেলের বই, সেজন্য ওখানে মানে এতটাও ডিটেলসে এইভাবে চ্যাপ্টার গুলোর ডিভাইড করা নেই। হ্যাঁ আমি দেখেছি, আমার কাছে রয়েছে তো, সেভাবে নেই। তাও আমি দাঁড়াও একটু স্যারের সাথে কথা বলে তাহলে তোমাদেরকে বলবো, হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য কোথা ঠিক থেকে। আছে ম্যাম। হ্যাঁ, তো এখানে যেহেতু একদম তোমার বিসিএস এর মতো করে চ্যাপ্টার গুলো ভাগ করা আছে, ওখানে আরো একদম বেসিক লেভেলের আছে, ঠিক আছে। এত হুম। ডেপথে কোশ্চেন ওখানে পাওয়া যাবে না। কারণ এইটা যা প্রিলিমসে যদিও বা হয়ে যাবে দু একটা, মানে না করতে পারলেও অসুবিধা নেই, কিন্তু মেন্সে হুম। তো ভালোই সমস্যা হবে, বহুত ওয়েটেজ আছে হ্যাঁ, বায়োলজি আর। মেন্সের কোয়েশ্চেন গুলো একটু তোমার কনসেপচুয়ালাইজ কোশ্চেনও আসে, ঠিক আছে। তো এটা একটু ভেবে করার ব্যাপার আছে, যেমন কিছু কিছু জায়গায় ওই সিম্বায়োটিক হ্যান ত্যান রিলেশনশিপ যেগুলো আছে, ওইখানের গুলো তো একটু কনসেপ্ট ইউজ করেও তোমাকে টার্মিনোলজি গুলো ভালো করে বুঝতে হবে, তারপর সেই জায়গার কনসেপ্ট গুলো ক্লিয়ার করে নিয়ে সেগুলো আবার ইনপুট করে কোয়েশ্চেন গুলো কিছু কিছু দেখছি এমন দিয়েছে সলভ করতে হবে। তো সেই জন্যই একটু প্র্যাকটিস দেখবো আমি সায়েন্সের কি ভালো বই আছে। টার্মিনোলজি গুলোই ঘাঁটছে শেষ পর্যন্ত। হ্যাঁ, ওগুলোই একটু মানে ইয়ে হবে আর কি, ওই কনফিউশনের ব্যাপারটা চলে আসে অনেক সময়, ক্লিয়ার কাট আইডিয়াটা না হলে। তো আস্তে আস্তে হয়ে যাবে, অত চাপের কিছু নেই, সব হয়ে যাবে, পড়তে হবে একটু একটু। ঠিক আছে, চলো আজকে এই চ্যাপ্টারটা একটু শুরু করি। হ্যাঁ, দেখো, ফাংশনস অফ ইকোসিস্টেম, মানে আমরা ইকোসিস্টেমের তো একটা এমনি ক্লিয়ার ধারণা পেয়েছি যে ইকোসিস্টেম কাকে বলে, তাই তো। তো একটু আমাকে বলো তো ইকোসিস্টেম কাকে বলে। এর আগের চ্যাপ্টারটাই ছিল, জাস্ট ফার্স্ট চ্যাপ্টারটা। ইকোসিস্টেম কাকে বলা হয়, কেউ একজন বলো তো। লিভিং বিংস এর সাথে তার অ্যাবায়োটিক ফ্যাক্টরস আর এনভায়রনমেন্টের যে রিলেশন, সে পুরোটা নিয়ে হচ্ছে ইকোসিস্টেম। বায়োটিক এন্ড অ্যাবায়োটিক রিলেশনশিপ। হ্যাঁ, মানে লিভিং অর্গানিজমস এর সাথে তার আদার্স এনভায়রনমেন্টালের যে সমস্ত ফ্যাক্টর গুলো রয়েছে একটা কোনো পার্টিকুলার এরিয়াতে, ঠিক আছে। একটা পার্টিকুলার এরিয়া না বললে কিন্তু হবে না ইকোসিস্টেম, কারণ ইকোসিস্টেম কিন্তু ধরো একটা পন্ডের ইকোসিস্টেম আলাদা, একটা গ্রাসল্যান্ডের ইকোসিস্টেম আলাদা, ঠিক আছে। তো পার্টিকুলার একটা এরিয়ার মধ্যে যেখানে সেই জীবটা বসবাস করছে, সেই জীব এবং তার চারপাশের যে সমস্ত ফ্যাক্টর গুলো রয়েছে, সেটা লিভিং হোক আর চাই নন লিভিং হোক, তার মধ্যে যে সম্পর্ক রয়েছে একটা, সেইটাকে বলা হচ্ছে ইকোসিস্টেম। ফাইন। তো এবার এখানে কিছু কিছু টার্মিনোলজি জাস্ট পড়তে হবে। তো দেখো এখানে একটা ফার্স্ট টার্ম আসছে যেটা হচ্ছে ইকোটোন। এই ইকোটোন জিনিসটা কি, ধরো দু টাইপের কমিউনিটি আছে, একটা ল্যান্ডের কমিউনিটি আছে, একটা ধরো অ্যাকুয়াটিক কমিউনিটি আছে, এখানে বায়োলজিক্যাল কমিউনিটি রয়েছে। তো এই দুটো কমিউনিটি যে জায়গাটাতে ট্রানজিট করছে বা ট্রানজিশন জোন যেটা, এই জায়গাটা এইটাকেই বলা হচ্ছে ইকোটোন। ওকে, তাহলে কি দুটো বায়োলজিক্যাল কমিউনিটির মধ্যে যে ট্রানজিশনাল জোনটা রয়েছে
সেইটাকেই বলা হচ্ছে ইকোটোন। ওকে, দেখো এখানে এই ল্যান্ড জোনের মধ্যে কিছু কিছু স্পিসিস রয়েছে, যেমন এখানে কাঠবেড়ালি রয়েছে, কিছু সাপ রয়েছে যারা ল্যান্ডে থাকে, এখানে হরিণ রয়েছে, মাকড়সা রয়েছে, পাখি, কিছু পাখি, তো এগুলো সব রয়েছে। আবার অ্যাকোয়াটিকে কিন্তু ব্যাঙ রয়েছে, হাঁসও যায় জলে, তারপর ধরো মাছ রয়েছে কিছু টাইপের। তো এই ট্রানজিশন জোনটাই কি, ধরো ব্যাংকে তো আমরা উভচর বলি, মানে ও ল্যান্ডেও থাকতে পারে আবার অ্যাকুয়াটিকে থাকতে পারে, তাহলে ও এই জোনটার মধ্যে পড়ছে। এবার আমি যদি ল্যান্ডটাকে একটা সার্কেল হিসেবে নিই আর অ্যাকুয়াটিক জোনটাকে যদি আর একটা সার্কেল হিসেবে নিই, তাহলে এই দুটো মানে জোনের মধ্যের যে এই যে ওভারল্যাপিং জোনটা, দাঁড়া এক সেকেন্ড আমি এই ইয়েটা নিয়ে নিই, হ্যাঁ একটু মার্কারটা নিয়ে নিই। হ্যাঁ দেখো, এই যে আমি ল্যান্ডটাকে এরকম একটা সার্কেল করে নিয়েছি আর এই অ্যাকোয়াটিক জোনটাকে একটা সার্কেল করে নিয়েছি, ঠিক আছে। এবার এই দুটো জোনের যেই মাঝের তোমার এই ট্রানজিশনাল জোনটা বা ওভারল্যাপিং জোনটা রয়েছে, এইটাকেই বলা হচ্ছে তোমার ইকোটোন, মানে একদম ধারের বা মাঝের যে জোনটা, এটাকে বলা হচ্ছে ইকোটোন। এবার আমি নেক্সট ইয়েতে আসছি, স্লাইডে দেখো আর একটা টার্ম হচ্ছে এজ এফেক্ট। এজ মানে কি হলো, এজ মানে হচ্ছে ধার, ঠিক আছে। এই এজ এফেক্ট টার্মটা অ্যাকচুয়ালি ইকোটোন থেকেই এসছে, মানে এই ইকোটোনের সাথে এটা কিন্তু রিলেটেড এজ এফেক্ট। তো ওডাম বলেছেন যে ধরো এই ইকোটোন বা ট্রানজিশন জোন যেটা রয়েছে, এইটাকে আমি যদি তোমার ল্যান্ডের ইকোসিস্টেম ধরে নিই আর এটাকে যদি আমরা কি অ্যাকোয়াটিক ইকোসিস্টেম ধরে নিই, তাহলে এই দুটোর মাঝখানে যে এই যে ট্রানজিশন বা ওভারল্যাপিং জোন, এই জায়গাটাকে আমরা কি বললাম, ইকোটোন। তাহলে এই জায়গাটাতে দেখবে এইখানের স্পিসিস গুলোও তো রয়েছে আর এর স্পিসিস গুলোও রয়েছে। এটা ছাড়া এখানের যেরকম তোমার এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, মানে সয়েলের নেচার বলো, ঠিক আছে, আরো মিনারেলস বলো, তার জন্য এখানের যে তোমার সয়েলটা হয় সেইটাতে কিছু কিছু এমন স্পিসিস তোমার গ্রো করে, বা কিছু কিছু বার্ড যেমন এই জায়গাটাতে থাকতে ভালোবাসে। তো ফলে কি এখানে স্পিসিসের রিচনেসটা অনেকটা বেড়ে যাচ্ছে, মানে এদিকের স্পিসিসও রয়েছে এইদিকের স্পিসিসও রয়েছে, প্লাস দেখো এই যে ব্লুটা, এই এই টাইপটা, এই টাইপটা, এগুলো কিন্তু নতুন এসছে। তাহলে এখানে এই যে ইকোটোনের জন্য যে এখানে স্পিসিসের রিচনেসটা রয়েছে বা ভ্যারাইটি অফ তোমার অর্গানিজম রয়েছে বা অর্গানিজমের যে ডাইভার্সিটিটা বাড়ছে, এইটাকেই বলা হচ্ছে এজ এফেক্ট। এবং যে স্পিসিস গুলো এখানে নতুন রয়েছে সেইগুলোকে বলা হচ্ছে এজ স্পিসিস। বোঝা গেছে তাহলে এই জিনিসটা, এজ এফেক্ট আর ইকোটোন? হ্যাঁ ম্যাম। হুম, দেখো এবার ইকোটোনের আমি কয়েকটা উদাহরণ দিই। যেমন ধরো ম্যানগ্রোভ, ঠিক আছে। ম্যানগ্রোভ হচ্ছে একটা ইকোটোন, কার কার মধ্যে, একটা হচ্ছে তোমার ওইদিকে হচ্ছে টেরেস্ট্রিয়াল আর এদিকে হচ্ছে মেরিন, মানে বঙ্গোপসাগরের জল রয়েছে, আমরা যদি সুন্দরবনকেই ধরে নিই সুন্দরবনের ম্যানগ্রোভ, তাহলে এদিকে তোমার সমুদ্রের জল, ওইদিকে ল্যান্ড টেরেস্ট্রিয়াল এরিয়া, তার মাঝখানে রয়েছে তোমার ম্যানগ্রোভ। তাহলে এইটা হচ্ছে যদি আমরা ল্যান্ডের ধরি আর এটা ধরি অ্যাকোয়াটিক বা মেরিন, তাহলে এর মাঝের এই যে পোর্শনটা রয়েছে ওভারল্যাপিং, এইটা হচ্ছে তোমার ম্যানগ্রোভ বা এটা হচ্ছে তোমার ইকোটোন, ঠিক আছে। তাহলে এই যে ইয়েলো কালার দেখো ট্রায়াঙ্গুলার শেপের যে এগুলো হচ্ছে নিউ অর্গানিজম। তাহলে আমরা তো ম্যানগ্রোভে ধরো সুন্দরী, গরান বা যে সমস্ত গাছগুলো দেখি সেগুলো তো একমাত্র ওই ম্যানগ্রোভ এরিয়াটার মধ্যেই জন্মায়, তাই না? ওখানে যে সয়েলের নেচার বা ওখানে যেমন ওয়াটারের যে যে টাইপের থাকে বা ওখানের যে এনভায়রনমেন্ট, তার মধ্যেই শুধুমাত্র কিন্তু ওই স্পিসিস গুলো গ্রো করে। তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে ইকোটোন। বোঝা গেছে? যেমন মার্শল্যান্ড বলা যায়, এস্চুয়ারি বা তোমার এই যে ম্যানগ্রোভ, ওয়েটল্যান্ডস, এইগুলো হচ্ছে সমস্ত কিন্তু ইকোটোনের এক্সাম্পল। ঠিক আছে, সবার বোঝা গেছে? আর একবার রিপিট করুন। ওকে, দুটোই ইকোটোনটা আর এজ এফেক্ট দুটোই না না, এক্সাম্পল গুলো। এক্সাম্পল, ওকে ঠিক আছে, আমি এই ছবিটা আসছি। তাহলে আমি বললাম ইকোটোন হচ্ছে যে দুটো কমিউনিটির, বায়োলজিক্যাল কমিউনিটির মধ্যে ট্রানজিশন যে জোনটা থাকবে,
মানে এটা ধরো একটা ল্যান্ডের কমিউনিটি, মানে এখানে ধরো ল্যান্ডের যে সমস্ত পশু পাখি যা কিছু রয়েছে, ঠিক আছে, গাছপালা। আর এখানে হচ্ছে মেরিনের ইকোসিস্টেম, মানে এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, হাঁস রয়েছে, সব রয়েছে এখানে মেরিনের মধ্যে, যে সমস্ত অ্যালগি এ সমস্ত রয়েছে। তো এবার এই দুটোর মধ্যে এই যে ট্রানজিশনাল এরিয়াটা বা ট্রানজিশন জোনটা, এইটাকে কিন্তু তোমার বলা হচ্ছে কি না ইকোটোন। এবার আমি যদি এটার একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে তোমার ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ কোথায় জন্মায় না সুন্দরবনে দেখতে পাই আমরা। তো এই ম্যানগ্রোভের মধ্যে কিন্তু দেখো ল্যান্ডের কিছু কিছু ওখানে গাছও তো রয়েছে, মানে একদম ছোট ছোট হার্বস বলি বা ছোট ছোট কি বলবো শ্রাবস বলি, সেগুলো রয়েছে। আর এখানে কিছু নিউ স্পিসিস জন্মাচ্ছে, যেমন ধরো সুন্দরী, গড়ান। মানে ওই জায়গার মাটির কোয়ালিটিটা এমন, বা কিছু কিছু বায়োটিক অ্যাবায়োটিক ফ্যাক্টরস রয়েছে, যার জন্য এখানে কিছু নিউ স্পিসিস বা কিছু কিছু নতুন স্পিসিসের পাখিও আসছে ওই গাছগুলো থাকার জন্য। ফলে কি এখানের একটা স্পিসিস এর রিচনেস হচ্ছে, ভালো আরো নতুন স্পিসিস বাড়ছে। সেই জন্য এই জায়গাটাকে বলা হচ্ছে ইকোটোন। আর যেহেতু এই জায়গায় ওই যে নতুন স্পিসিস এর আধিক্য বৃদ্ধি পাচ্ছে বা নতুন স্পিসিস আসছে, এইটাকেই বলা হচ্ছে এজ এফেক্ট, বা যে স্পিসিস গুলো রয়েছে সেইটাকে বলা হচ্ছে এজ স্পিসিস। বোঝা গেছে এবার? ম্যাম হ্যালো? ল্যান্ডটাকে কি বলা হচ্ছে ইকোটোন? হ্যাঁ, মানে ল্যান্ড মানে কি, ধরো এরিয়াটা। ম্যানগ্রোভের যে সয়েলটা, সেইটা তো একদম তোমার না জল থাকে না তোমার একদম খড়খড়ে মাটি থাকে, ওই জায়গাটা তো একটা তোমার কর্দমাক্ত এরিয়া থাকে। আচ্ছা, ওখানকার যে ওইটাকে কি টোটাল, ম্যাম অন্য জায়গায় ওই যদি পরিবেশটা দেওয়া যায় তাহলে কি ম্যাম সেই জায়গাটা ম্যানগ্রোভ হবে না ওই না পরিবেশটা দিলে? না, তুমি তো সেইখানের পরিবেশটা হঠাৎ করে চেঞ্জ করতে পারবে না, বা অন্য কোথাও যদি তুলে নিয়ে যাও সেখানে তুমি সবকিছু ফ্যাক্টর তো সেখানে সেই রকম ভাবে পাবে না, সেখানে কি করে গ্রো করবে? ইকোসিস্টেম তো ধরো একটা 2-3 দিনের প্রসেস নয়, একটা লং প্রসেস, অনেক দিন ধরে চলছে ওখানে। ম্যাম যেটা মানে মানে দুটো মিশ্রণটাকে ইকোটোন বলা হচ্ছে এটা বুঝতে পেরেছি। হুম। আহ, তো এটার কি আর অন্য কোনো এক্সাম্পল দেওয়া যেতে পারে? মানে আর একটা ধরুন এক্সাম্পল এই নদী ছাড়া, এক্সাম্পল নদী সমুদ্র এক্সাম্পল ছাড়া। মানে ধরো যেমন হচ্ছে মোহনা, ঠিক আছে, এস্টুয়ারি। এস্টুয়ারিতে কি হচ্ছে যে জলটা গিয়ে সমুদ্রে পড়ছে, তাহলে দু টাইপের ওয়াটার ওই একটা জায়গার মধ্যে রয়েছে। এবার ওখানে কিছু পার্টিকুলার স্পিসিস গ্রো করছে মাটির কোয়ালিটিটার জন্য, যেমন ওখানে তোমার নদীর জলও যাচ্ছে, আবার তোমার সমুদ্রের জল সল্ট ওয়াটারও রয়েছে। ফলে কি ওইখানে মাটিটার তো একটা পার্টিকুলার কোয়ালিটি থাকবে না, নুনের মতো যেমন সমুদ্রের তলায় তোমার বালি রয়েছে সেই রকমের টাইপের মাটি হবে না, তোমার একদম টেরিস যেখান দিয়ে নদীটা বয়ে যাচ্ছে সেখানের মতো মাটি হবে। সল্টি এরিয়া তো নয় ওটা, মানে না এটা না ওটা, একটা মিডলের একটা মানে জগা খিচুড়ি এরিয়া, ট্রানজিশন জোন। আচ্ছা। বোঝা গেছে? এবার ওই হুম। জায়গাতে শুধু আমি ওই ল্যান্ডটাকে বলছি না, ওই জায়গাটার উপর যে সমস্ত স্পিসিস গ্রো করছে তার টোটালটার যে একটা ইকোসিস্টেম, সেইটাকে বলা হচ্ছে এখানে কিন্তু ইকোটোন। হ্যাঁ মেসো বলো। সরি, কেউ একজন, কারণ মাইক্রোফোন ইয়ে আছে, মিউট করে দাও একটু, আনমিউট করা আছে। মানে দুটো আলাদা আলাদা যদি মিশ্রণ হয় একটা জায়গায় সেখানে ইকোটনের উৎপত্তি হচ্ছে। মানে ওই ওই নদী জায়গাটাকেই মানে বলছি যেখানে বদ্বীপ, ইকোটোন, বুঝলে? সব মানে বদ্বীপই এটা হবে। এটা একটা জোন। হ্যাঁ। বা ওয়েটল্যান্ড যেখানে ধরো বলছে এই যে হ্যাঁ মানে হ্যাঁ, তোমার, সুন্দরবন ওয়েটল্যান্ড। বুঝতে পেরেছো? তো ওই হুম। জায়গাটাকে বলছে, মানে না একদম তোমার টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম থাকবে বা না একদম মেরিন ইকোসিস্টেম থাকবে, একটা মধ্যেকার এরিয়া বা মধ্যেকার জোন, যেটাতে তোমার স্পিসিস এর ডাইভার্সিটি রয়েছে, অনেক নতুন নতুন স্পিসিস আসছে, বা ওই জায়গায় যে ইকোসিস্টেমটা গড়ে উঠছে সেইটাকে বলা হচ্ছে তোমার ইকোটোন, একটা বাউন্ডারি, না এটার না ওটার। হ্যাঁ, একজন কেউ হাত তুলেছো। হুম। হ্যাঁ বলো। বলছি যে তাহলে যে কোনো দুটো ইকোসিস্টেমের যেখানটা ট্রানজিশন পয়েন্ট, এটাই তো বলা হচ্ছে একদম ইকোটোন।
ঠিক একদম আছে, একদম এরকম এই অ্যাকোয়াটিক আর ল্যান্ড ছাড়া কি আরো কোনো এক্সাম্পল আছে এর? ধরো গ্রাসল্যান্ড মানে সেখানে ধরো ফরেস্ট আর এদিকে ফরেস্ট রয়েছে আর এদিকে ল্যান্ড, তাহলে তার না, মাঝখানে গ্রাসল্যান্ডের ওই ব্যাপারটা তো আমরা জুলজিতে যেটা পড়েছিলাম যে হ্যাঁ এরকম ফরেস্ট তো কোনো দাগ কেটে শেষ করা যায় না, যে এই তো এখানে দাগ কেটে দিলাম ফরেস্ট শেষ হলো, ঠিক হুম আছে? তো এরকম একটা ঘন ফরেস্ট আর একটা ঘন ফরেস্ট, তার মাঝের যে অংশটা থাকে যেখানে কিনা কোনো মানে অ্যাজ সাচ ওই মানে ডেনসিটিটা অতটাও না, বেশি যেটা নয়। কিনা অ্যাকচুয়াল ফরেস্টে থাকে, ঠিক হুম আছে? তো সেই মাঝের যে জায়গাটা যেখানে এই ফরেস্ট থেকেও কিছু পশু ঘোরাফেরা করে, ওই ফরেস্ট থেকেও কিছু পশু ঘোরাফেরা করে, অ্যালং উইথ হ্যাঁ তারা সেখানে মানে কিছু স্পিসিস সেখানে রিপ্রোডাকশন করে তাদের মধ্যে ইন্টারব্রিড করে নিউ স্পিসিস তৈরি করছে। তৈরি করছে, হ্যাঁ সেইখানে তাই দুটো ফরেস্টের মাঝের যেহেতু যে মানে এরিয়াটা স্পিসিসই ওখানে থাকছে, তাই ওখানে দুটো ফরেস্টের থেকেই বেশি জনসংখ্যা, মানে জনসংখ্যা বলবো না, স্পিসিসের সংখ্যা, স্পিসিস এর ঠিক আছে? That's ডাইভার্সিটি why বা ওটা, নাম্বার। হ্যাঁ, সেই জন্য ওটা হচ্ছে মানে সেটাকে সংখ্যা আমি বৃদ্ধিটাকে ওটা বলছে এজ এফেক্ট, আর ব্যাপারটা ইকোটোন। ওটা একটা ইকোটোন ট্রানজিশন জোন, এক্স্যাক্টলি। এটা বুঝলাম, কিন্তু 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 দুটো পরে একটা ঘন জঙ্গল আর একটা হালকা জঙ্গল, দুটোকে কি আমি দুটো ইকোসিস্টেম বলতে পারি? হ্যাঁ অবভিয়াসলি ঘন মানে তোমার জঙ্গল আর একদিকে একটা হালকা ডেন্স জঙ্গল, ফরেস্ট, হ্যাঁ দুদিকে এই দুটো আলাদা দুটো ডেফিনেটলি ইকোসিস্টেম বলতে পারি। ডেফিনেটলি তোমার ওই যে ডেন্স ফরেস্টের মধ্যে যে সমস্ত আচ্ছা। অ্যানিমাল বা প্ল্যান্ট গুলো রয়েছে এবং তার মধ্যে যে তোমার বায়োটিক অ্যাবায়োটিক ফ্যাক্টরের যে একটা সাইক্লিক সিস্টেম, সেটাকেই বলা হচ্ছে ওই ডেন্স ফরেস্টের ইকোসিস্টেম। আর যেটা লাইট ফরেস্ট রয়েছে সেখানের যে সমস্ত একটা অ্যানিমাল রয়েছে বা প্ল্যান্ট রয়েছে তাদের মধ্যে যে তোমার ইকোসিস্টেমটা গড়ে উঠছে সেটা লাইট ফরেস্টের ইকোসিস্টেম। সি বিচও তো হতে পারে একটা ইকোসিস্টেম। সি বিচ, সি বিচে হ্যাঁ হতে পারে, হতে পারে। সি বিচ ইকোসিস্টেম খুব বেশি বড় হবে না, বাট ছোটর মধ্যে একটা হতে পারে। ম্যাডাম, হুম আমি বলছিলাম যে ইকোসিস্টেম যেটা হচ্ছে পাশাপাশি দুটো পুকুর থাকলে সেটারও ইকোসিস্টেম আলাদা হতে পারে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। হুম কিন্তু বলছি যে যেটা এখন বললেন ইকটোন আর এজেস, তো ইকটোন আর ইকটোন বায়োমের মধ্যে ডিফারেন্সটা ইকোটোন। কি? হ্যাঁ, ইকোটোন আর বায়োমের মধ্যে ডিফারেন্সটা কি হচ্ছে? বায়োমও তো সেই মানে ইকোটোনের মতনই মনে হচ্ছে যে বায়োম ইজ এ টেরিস্টেরিয়াল এন্ড রিজনাল না ইকোসিস্টেম না না বলছি টাইমিং এন্ড ডিস্টিংক্ট বায়োলজিক্যাল বায়োম বায়োম কি আমি বলছি, বায়োম হচ্ছে ধরো একটা ইকোসিস্টেম, তো এবার ওই হ্যাঁ ইকোসিস্টেমের সাথে যখন বায়োম হচ্ছে যে রিজিওনাল ইকোসিস্টেম, মানে ইকোসিস্টেমটা যখন একটা রিজিয়ন ওয়াইজ আমরা ওটাকে কল্পনা করব বা ধরবো, সেইটাকে বলা হচ্ছে বায়োম। বায়োম যেমন হচ্ছে ধরো তুন্দ্রা বায়োম বা টেম্পারেট বায়োম, এরকম পৃথিবীতে কিন্তু অনেক বায়োম রয়েছে, ঠিক আছে? আচ্ছা তো মানে ইন দ্য লার্জ সেন্স, ইকোসিস্টেমের লার্জ সেন্স সেইটা হচ্ছে বায়োম। বায়োম আর ইকোটোন বলতে আমরা দুটো বায়োমের মধ্যেকার যে ধরো এরিয়া বা ট্রানজিশন জোন, সেটাকেও আমরা হ্যাঁ হ্যাঁ ইকোটোন বলতে পারি। আচ্ছা ঠিক বোঝা ঠিক গেছে? হ্যাঁ। আচ্ছা, রজত মজুমদার রেজ হ্যান্ড। হ্যাঁ রজত, কি বলছো? ম্যাম বলছিলাম যে আমরা কি কোরাল রিফকে ইয়ের মধ্যে ধরতে পারি? এজ সিস্টেম না কি বললেন যেন এজ এফেক্ট। হ্যাঁ, এজ এফেক্টের ধরতে পারি কোরাল রিফকে? কোরাল লিফ অ্যাকচুয়ালি এজ এফেক্ট বলা যাবে না, কারণ কোরাল লিফ তো মেরিন ইকোসিস্টেমের মধ্যে গ্রো করছে, আর ওটা কোনো ট্রানজিশন জোনের মধ্যে পড়ছে না, ওটা মেরিনের মধ্যে, মেরিন ইকোসিস্টেমের মধ্যে। মানে ম্যাম বলতে চাইছি ওটা তো তার গভীর থেকে বড় সমুদ্রে কথা পাওয়া ওটা যায় তো না, একটা মানে ধারের পার্টিকুলার দিকটায় স্পিসিস, জন্মায় সেই পার্টিকুলার জন্য আর স্পিসিস, কি। এক্স্যাক্টলি। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, বলছিলাম যে ওটা তো মানে গভীর সমুদ্রে পাওয়া যায় না, মানে ধারের হ্যাঁ দিকটা আর কি পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে কি বলা যেতে পারে এজ না সিস্টেম, না না এজ এফেক্ট সরি? ধারের দিকে বলা নয়, মানে কোরাল রিফ অনেক ভাবে গড়ে ওঠে, ঠিক আছে? তো লেগুন যদি দেখো তাহলে কিন্তু একদম মাঝ সমুদ্রের মধ্যে একটা পার্টিকুলার এরিয়া, তার মধ্যে কোরাল রিফ গড়ে উঠছে, শুধুমাত্র ধারের দিকে যে হবে তা কিন্তু নয় কোরাল রিফ। তাছাড়া পার্টিকুলার একটা বেসিস তো ইকোটন হতে পারে না। না, ইকোটোন বলতে তোমরা মানে ভুল করছো, একটা স্পিসিস কখনো ইকোটোন হবে না, ওই যে টোটাল কোরাল জোনটা। লিফটা বললো না, কোরাল লিফ তো পার্টিকুলার একটা বেসিস, ওটা তো ইকোটন হবে না। ওই না জোনটায় যেই বেসিস গুলো আছে সব মিলিয়ে একটা ইকোটন তৈরি হচ্ছে। স্পিসিসটাকে অ্যাকচুয়ালি বলছে এজ স্পিসিস বা এজ এফেক্ট, ওখানে যে স্পিসিসের রিচনেসটা হচ্ছে, স্পিসিসটা বাড়ছে,
ঠিক আছে, পার্টিকুলার ওই জোনটার মধ্যে বা ওখানে ধরো সয়েলের ধরো যে তোমার নেচার রয়েছে বা এনভায়রনমেন্টের কিছু ফ্যাক্টর রয়েছে যার জন্য ওখানে কিছু আলাদা আলাদা স্পিসিস আসছে বা স্পিসিস গ্রো করছে, নতুন স্পিসিস আসছে, ঠিক আছে। এবার সেইটাকে তোমার বলা হচ্ছে কি না এজ স্পিসিস বা এজ এফেক্ট। এবার ওই যে জোনটা দুটোর মাঝখানের যে এরিয়াটা সেইটাকে বলা হচ্ছে ইকোটোন। ইকোটোন কোনো একটা পার্টিকুলার স্পিসিস না, বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। ইকোটন স্বরূপ বলছো বোধহয় না? আচ্ছা, কেউ আর কিছু বলবে কি, নাহলে আমি এগোবো। বোঝা গেছে? হ্যালো হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। ওটা তো একটা প্লেস বলতে পারি। প্লেস? ইকোটন তো একটা প্লেস, হ্যাঁ, যেখানে বিভিন্ন মানে ডিফারেন্ট প্লেসেস গ্রো করছে। প্লেস প্লেস বলতে খুব একটা ছোট জায়গা স্থান হয়ে যায়, মানে এটা একটা জোন, মানে এরিয়া, বড় এরিয়া বা জোন বলা চলে। প্লেস বলতে একটা পার্টিকুলার কোনো জায়গা মানে ইয়ে হয়ে যাচ্ছে, খুব ছোট হয়ে যাচ্ছে জিনিসটা, ঠিক আছে। এটা একটা লার্জ এরিয়া, ট্রানজিশন জোন বলা চলে, অঞ্চল, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে চলো এবার। আচ্ছা, পরে যদি আর কারো কিছু এটা নিয়ে কনফিউশন থাকে আমাকে মেসেজ করো, নাহলে ক্লাসটা এগোবে না। হ্যাঁ, আমি আরো ক্লিয়ারলি তোমাদেরকে তখন বোঝানোর চেষ্টা করবো, আশা করি বুঝেছো। দেখো, নেক্সট আসছে যেটা, এটা হচ্ছে দুটো টার্ম যেটা জানতে হবে, সেটা একটা হচ্ছে টেরিটরি আর একটা হচ্ছে হোম রেঞ্জ, ঠিক আছে। এবার টেরিটরি মানে হচ্ছে যে যে জায়গায় একটা অর্গানিজম বা একটা স্পিসিস তার ধরো যে অফস্প্রিং রয়েছে তাকে বড় করছে, বা একটা যে পার্টিকুলার এরিয়াতে সে অন্য কাউকে ঢুকতে দেবে না, ঠিক আছে, যে এরিয়াটার জন্য বা যে প্লেসটার জন্য সে মানে ডিফেন্ড করবে, সেইটা হচ্ছে টেরিটরি। যেমন আমাদের ঘর, আমাদের এই ঘরটা হচ্ছে আমাদের টেরিটরি। আর হোম রেঞ্জ মানে হচ্ছে একটা অ্যানিমাল বা একটা অর্গানিজম, মানে সে মুভ করতে করতে সে যতদূর অব্দি যেতে পারে, মানে সেখানে গেল, থাকতে পারলো, আবার এলো, সেইটা হচ্ছে হোম রেঞ্জ। মানে হোম রেঞ্জ হচ্ছে একটা বিশাল অর্থে, দেখো এই যে এরিয়াটা, এইটা হচ্ছে টোটালটা হোম রেঞ্জ, আর এইটা হচ্ছে আমাদের টেরিটরি, ঠিক আছে। টেরিটরি মানে একটা ধরো পাখির বাসা হতে পারে, লায়নের গুহা হতে পারে এটা। আর হোম রেঞ্জ মানে ধরো একটা ধরো তোমার কি বলবো, একটা ধরো চিড়িয়াখানা, জু, বা ধরো হ্যাঁ জুই ধরি আমি, সেখানে দেখবে বাঘের একটা পার্টিকুলার থাকার এরিয়া করে দেওয়া হয়, সেখানে বাঁধ মানে কি বলবো ওখানে চারদিকে বাউন্ডারি করে ঘিরে দেওয়া হয় বাঘটাকে, তাহলে বাঘ বা সিংহকে, তাহলে সেইটা হচ্ছে ওর পার্টিকুলার টেরিটরি। মানে ওই জায়গাটাতে ও যদি অন্য কাউকে কিন্তু ঢুকতে দেবে না, একটা লায়নকে বা কাউকে ঢুকলে সে কিন্তু মারপিট করবে, ওটাও থাকার জায়গা, ওখানে কারোর হস্তক্ষেপ চলবে না। এবার ওকে ধরো যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে মোটামুটি ওর যদি ওই ফরেস্ট বলবো না, এখানে আমি জু নিয়েছি, ওই জু এর কিছু কিছু জায়গাও ঘুরে ঘুরে আসতে পারে, আবার ওই টেরিটরিতে কিন্তু ফিরে আসবে। তো সেই যে পার্টিকুলার জায়গাগুলোতে ও মুভমেন্ট করতে পারবে, যেতে পারবে, তো ধরো সেখানে কিছু খাবার রয়েছে, সেখানে গেল আবার খেয়ে এলো, তো এই যে পার্টিকুলার লং এরিয়াটা সেইটা হচ্ছে তোমার হোম রেঞ্জ, ঠিক আছে। আর যে জায়গাটাতে ওর নিজের থাকার মানে বাসস্থান, সেইটা হচ্ছে যে টেরিটরি, যেখানে ও থাকবে। হ্যাঁ, সমর্পণ বলো। ম্যাম ভুল করে হয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে টেরিটরি আর হোম রেঞ্জ বোঝা গেল। টেরিটরির জন্য মানে আমাদের শুধু এটা ইন জেনারেল মনে রাখো, আমরা যে ঘরে থাকি আমরা, সেইটা হচ্ছে আমাদের টেরিটরি। হোম রেঞ্জ মধ্যে হচ্ছে আমরা মানে ধরো ফুড, আমাদের পাড়া। হ্যাঁ পাড়া বলা চলে, পাড়া বলা চলে। আমরা ফুডের জন্য বা আরেকটু যদি আমরা ইয়েতে যাই, যে আমাদের এরিয়া বা লোকালিটি যতটা হবে সেইটা হচ্ছে আমাদের হোম রেঞ্জ, আমরা সেখানে ফ্রিলি ঘুরতে পারি, সেইটা হচ্ছে হোম রেঞ্জ। মানে যেখানে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করতে যাই সেটা হোম রেঞ্জ। হ্যাঁ, মানে নর্মালি আমরা খাবার বলো, কিছু রিসোর্সেস বলো, যে জায়গাগুলোতে আমরা গেলে পেতে পারবো, সেই জায়গাগুলো হচ্ছে আমরা হোম রেঞ্জ, ঠিক আছে। নেক্সট দেখো আসছি, এটা একটা ইম্পর্টেন্ট মানে টার্ম,
সেটা হচ্ছে ইকোলজিক্যাল নিচ কনসেপ্ট। তো নিশ বলে অনেক সময়, নিচও বলে অনেক সময়, বাংলাতে অনেক বইতে দেখবে নিচ লেখা আছে, ইকোলজিক্যাল নিচ। তো এইটা কি? এইটা একটা বহু বিতর্কিত জায়গা ইকোলজির। হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে যে একটা ইকোসিস্টেমে একটা স্পিসিসের সে যে জবটা প্লে করে, মানে তার কি মানে কাজ, ঠিক আছে, সে কি রোল প্লে করে। মানে ধরো সে যে রোল প্লে করবে, বা আমরা যদি কোনো একটা জায়গায় জব করতে চাই, সেখানে আমাদের প্রথম কি লাগবে? অফিসটা তো থাকতেই হবে, তারপর তার সাথে সাথে আমাদের থাকার জায়গা লাগবে, আমরা কি খাবো সেটা লাগবে। হ্যাঁ, তো এবার আমরা কেমন ভাবে চারপাশের প্রতিবেশীর সাথে বা আমাদের অফিসের কলিগদের সাথে কিভাবে বিহেভ করব সেইটা আমাদের হতে পারে, মানে লাগবে। তো ইকোলজিক্যাল নিচ হচ্ছে এই টোটাল জিনিসটাকে নিয়ে, মানে একটা স্পিসিস একটা ইকোসিস্টেমের মধ্যে কি রোলটা প্লে করবে, সেইটা হচ্ছে ইকোলজিক্যাল নিচ। ঠিক আছে, তো এখানে আমরা আগের চ্যাপ্টারে দেখবে গাউসের একটা প্রিন্সিপাল পড়েছিলাম, কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল। সেটা এখানে আরো ভালো করে আমরা বুঝতে পারবো। উনি বলেছিলেন অ্যাকর্ডিং টু কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল যে নো টু স্পিসিস হ্যাভ দ্য সেম ইকোলজিক্যাল নিড। মানে দুটো স্পিসিসের কখনো একটা ইকোলজিক্যাল নিডসটা সেম হতে পারে না। মানে ধরো সে একটা জিনিস খাচ্ছে, অন্য আর একটা স্পিসিস সেই জিনিসটা খেতে পারে, ঠিক আছে, কিন্তু সে কিভাবে বিহেভ করবে বা থাকার জায়গা তার কিরকম হবে সেইটা কিন্তু সেম নাও হতে পারে। তাহলে ইকোলজিক্যাল নিচ একটা হচ্ছে ব্রড কনসেপ্ট, এবং এখানে কিন্তু এই ইকোলজিক্যাল নিচের আন্ডারে দুটো স্পিসিস কখনোই একসাথে থাকতে পারবে না। বোঝা গেছে ইকোলজিক্যাল নিচ কি? এটা কি তাহলে টেরিটরির মধ্যে পড়ে, মানে টেরিটরি ওয়াইজ ডিভাইড হয়? টেরিটরি ওয়াইজ ডিভাইড হতে পারে, মানে অ্যাকচুয়ালি টেরিটরি বলবো না, এখানে যে জায়গাটা ইউজ, টেরিটরি তো খুব খুব স্মল এরিয়া, মানে খুব স্মল প্লেস একটা, মানে ওর নিজের যেখানে শুধুমাত্র থাকবে সেইটাই। এখানে একটা টার্ম ইউজ হয় বা এর সাথে একটা মানে ডিফারেন্স আছে, সেইটা হচ্ছে হ্যাবিটেট, মানে এটা একটা ব্রড সেন্সে ইউজ হয়। তো টেরিটরি মানে ওয়াইজ ম্যাম এটা একটা ইকোসিস্টেমের মধ্যে যে সমস্ত স্পিসিস গুলো আছে তারা যেরকম ভাবে বিহেভ করছে সেইটাকেই এক একজনের ইকোলজিক্যাল নিচ নিচ বলা হয়। বলে, তাই? একদম 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 এইটাই। ম্যাম এই নিশ কথাটার মানেটা কি? কথাটার মানে কথাটার মানে অ্যাকচুয়ালি এটা কোথা থেকে এসছে আমি এই মুহূর্তে আমার খেয়াল পড়ছে না গো, আমি একটু দেখবো। আচ্ছা, আচ্ছা। ইকোলজিক্যাল নিচ মিন্স হচ্ছে মানে ওই রোল Function প্লে কি? করা। হ্যাঁ, রোল প্লে করা। ফাংশন কি? ফাংশন, হ্যাঁ ফাংশন হতে পারে, হতে পারে, বাট যে প্রপার ওয়ার্ডটা থেকে এসছে সেইটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। মেবি ওই ফাংশন বা রোল কি প্লে করে সেইটাই জব হবে। বা ফাংশন এটাই হ্যাঁ হবে। হ্যাঁ ওইটাই হবে, এটাই হবে একদম। এইটার মানে কি? কোনটা? হোয়াট ইটস ইট? মানে এটা মানে ধরো ও কাকে খাচ্ছে আর ওকে কে খাচ্ছে, মানে ধরো একটা পাখি, ঠিক আছে, একটা নর্মাল পাখি কি খাবে, গ্রাস হপার বা এই সমস্ত খাবে। এবার ওই পাখিটাকে তো ওই ধরো আমি একটা যদি গ্রাসল্যান্ডের ইকোসিস্টেম নিই, তাহলে ওই ইকোসিস্টেমটার মধ্যে ধরো ওই পাখিটা ব্লু বার্ড যদি আমি নিই, সে পাখিটা একটা গ্রাস হপারকে খাচ্ছে, ঠিক আছে, বা ফড়িংকে খাচ্ছে, এবং ওই পাখিটাকে আবার কে খাচ্ছে, একটা সাপ খাচ্ছে, ঠিক আছে। এবার ও কেমন ভাবে বিহেভ করছে বা ও খাবার কিভাবে সংগ্রহ করছে, ওই ইকোসিস্টেমটার মধ্যে ও কি রোলটা প্লে করছে, কি ফাংশনটা করছে, ওর কি কাজ ওই পার্টিকুলার স্পিসিস, এই টোটালটা বা কোন জায়গাটাতে ও থাকছে, এই টোটালটাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল নিচ। বোঝা গেছে? ঠিক আছে। ওকে, চলো। ম্যাম, হ্যাঁ এই বলো। ইকোটন নিয়ে আমার একটা কোশ্চেন মনে পড়লো, কোশ্চেনটা আমি বলছি। বল, আমি কে একটা বলছো? পরীক্ষাতে, আমি অমরেশ বলছি। হ্যাঁ বল। এরকম একটা কোশ্চেন ছিল যে শিলিগুড়ি দিয়ে দার্জিলিং যাচ্ছি, যাওয়ার পথে যে গাছপালার পরিবর্তন, মানে পরিবেশের যে পরিবর্তনের জন্য গাছপালার পরিবর্তন হচ্ছে, এটা কি ধরনের ইকোসিস্টেমের ফলে হয়েছে বলে অপশন ছিল ইকোক্লাইন, ইকোটোন, এই দুটো আমার মনে আছে, আর বাকি আমার মনে নেই। ফার্স্ট অপশনটা? ফার্স্টটা ছিল ইকোক্লাইন। ইকোপ্লাইম? ক্লাইন, কয়লয় আকার হর্ষই দন্ত। ক্লাইন, CLINE। ক্লাইন, ইকোক্লাইন, আচ্ছা আচ্ছা ইকোক্লাইন। আর ইকোটোন, এই দুটো ছিল। ইকোক্লাইন ব্যাপারটা বুঝিনি, ওই জন্য মনে পড়লো হঠাৎ এই শব্দটা শুনে ইকোক্লাইনটা।
ইকোক্লাইনের জন্য ইকোটোন হয়, মানে ইকোক্লাইনটা হচ্ছে যে মানে ইকোক্লাইনের জন্য ওর ওই ইকোটোনের যে সমস্ত কেমিক্যাল চেঞ্জেস গুলো আছে ধরো সয়েলের তো সেইটাকে বলা হচ্ছে ইকোটোন। এবার শিলিগুড়ি থেকে তোমার দার্জিলিং যাওয়ার সময় যে সমস্ত তোমার গাছপালার চেঞ্জেস হয় তাই তো, বা ইকোসিস্টেমের চেঞ্জেস হয়, কোয়েশ্চেনটা ছিল হ্যাঁ সেইটা না আই থিঙ্ক ইকোক্লাইন হবে, কারণ ইকোটোন ধরো ট্রানজিশন এরিয়া কি পুরোটা হচ্ছে পুরো জোনটা, মানে ওটা ধরো ওটা ল্যান্ড, শিলিগুড়িটা তো ধরো মানে এমনি ল্যান্ড মোটামুটি, ইকোক্লাইন মানে কি? ওটাই বলছি মানে ইকোক্লাইনের জন্য হচ্ছে তোমার ইকোটোনে এফেক্টটা আসে, ঠিক আছে, মানে ইকোক্লাইনের জন্য যে সমস্ত চেঞ্জেস গুলো হয় বা কেমিক্যাল চেঞ্জেস গুলো হয় সেইটা ইকোটোনে আসে, মানে ইকোটোনে ওই এফেক্টটা পড়ে। তো ওই জিনিসটা একটু আমাকে ক্লিয়ারলি দেখতে হবে, কারণ ওইখানে যে চেঞ্জটা হয়, কারণ ওটা কোনো একটা পার্টিকুলার ইকোসিস্টেমের কি টোটাল চেঞ্জ হচ্ছে। তো ঠিক জানি না আমি। হ্যাঁ ইকোক্লাইন ইকোজোন ওটা কোথায় কোশ্চেন এসেছিল গো? ওটা কোনো একটা এক্সামে, তখন তো অনেকগুলো এক্সাম দিতাম, আমি আচ্ছা আচ্ছা পরে পেলে বলবো এখন। হুম শব্দটা মনে পড়েছে বলে বললাম। বুঝলাম বুঝলাম। ইকোটোন ইকোক্লাইন তো ওটা ওখানে শিলিগুড়ি থেকে দার্জিলিং। হালকা জঙ্গল থেকে গভীর জঙ্গলে গেলে যদি ইকোসিস্টেমের চেঞ্জ হয় তাহলে গাছের চেঞ্জ হচ্ছে মানে তাহলে চেঞ্জ হতে পারে তো তাহলে। কি কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে শিলিগুড়ি থেকে দার্জিলিং আমরা যাচ্ছি, তাহলে সেইখানে যে মানে তোমার গাছের ইয়ের চেঞ্জ হচ্ছে সেইটা কিসের জন্য হচ্ছে, ইকোক্লাইন না ইকোটোন? শিলিগুড়ি থেকে দার্জিলিং এর দিকে যাচ্ছি, হিসেব মতো তো ইকোপ্লাইনই হওয়া উচিত, কারণ ইকোটোন যদি এফেক্ট হয় তাহলে ইকোপ্লাইন তো হবে না, এটা ফলস, তো এজ ওটাই এফেক্ট, হওয়া এই যে উচিত। গাছের এটা গাছের এই যে চেঞ্জেস দেখা যাচ্ছে হ্যাঁ নিউ এটা তো স্পিসিস বিকজ অফ এজ এফেক্ট হবে। এজ এফেক্ট অপশন নেই, ইকোক্লাইন আছে ইকোটোন আছে আর বাকি বলছি তাহলে না ইকোক্লাইন হবে, কারণ ইকোক্লাইনই ভাবছি আমি ওটাই, কারণ ইকোটোন মানে হিউজ ওখানে একটা ট্রানজিশনাল জোন আসবে, সেই আলাদা করে কোনো জোন তো ওখানে আসেনি, দুটো আলাদা আলাদা কমিউনিটি থাকছে, ঠিক আছে, ট্রানজিশন না, এরিয়াটা তো কোনো আসছে কারণ না। এই জন্য ইকোক্লাইন হবে কেন কি এটা স্পিসিস কম্পোজিশনে চেঞ্জ আসছে গ্র্যাজুয়ালি, ঠিক আছে। এবার আমরা যেটা ইকোটোনের ক্ষেত্রে দেখতে পাই সেটা হচ্ছে দুটো মানে মিশ্রণ, এর থেকে কিছু ওর থেকে কিছু হ্যাঁ এসে এক্স্যাক্টলি, আর ওই ধীরে ধীরে আদার্স চেঞ্জ হচ্ছে। আরো আরো নিউ স্পিসিস আসবে, কিন্তু ওটা তো পার্টিকুলার মানে দুটো আলাদা আলাদা ইকোসিস্টেম হচ্ছে, কেউ একজন ইকোটোনে ইন্টারগ্রেট করছে মানে দুটো একসঙ্গে মিশছে যেটা। আর এই যে গ্র্যাজুয়াল চেঞ্জের যে ব্যাপারটা, এটাই তো ইকোক্লাইনের কনসেপ্টটা, যে ধীরে ধীরে মানে পুরো ব্যাপারটাই বদলে যাচ্ছে। আরেকটাতে যাচ্ছে। আচ্ছা অঞ্জন দা আই থিংক হাত তুলেছিল, একটু কিছু বলবে হয়তো। ম্যাডাম বলছি যে হ্যাঁ হ্যাঁ আরেকবার বলো। বলছি ইকোটোন আর এজ এফেক্ট এই দুটোর মধ্যে তফাৎ কি? এজ এফেক্ট মানে হচ্ছে যে ওইখানে যে মানে তোমার স্পিসিস এর ডাইভার্সিটি যে চেঞ্জ হচ্ছে, মানে ডাইভার্সিটিটা বাড়ছে ওখানে, বা একটা স্পিসিস এর যে ভ্যারাইটিটা বাড়ছে সেইটা হচ্ছে এজ এফেক্ট, মানে ওই ইকোটোনের জন্য যে এফেক্টটা আসছে ওই ধারে বা ট্রানজিশন জোনে সেইটাই হচ্ছে এজ এফেক্ট, আর ওখানে যে নতুন স্পিসিস গুলো আসছে হ্যাঁ একদম 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 ওকে ওকে ঠিক আছে। আমি এবার তাহলে নেক্সট ইয়েতে যাচ্ছি। তাহলে নিচ কনসেপ্টটা তো আমরা বুঝলাম, মানে ধরো এখানে যে একটা স্পিসিস একটা কমিউনিটিতে কি রোলটা প্লে করছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে নিচ। আর একটা নিচের আন্ডারে মানে থাকতে গেলে তাহলে সেখানে একটা পার্টিকুলার হ্যাবিটেট থাকবে। হ্যাবিটেট কি, মানে যেখানে একটা অর্গানিজম থাকছে। তো এই হ্যাবিটেট কথাটা অ্যাকচুয়ালি সায়েন্সে মানে এটা অনেক সময় এখন বলে যে ভুল কথা, হ্যাবিটেট মানে অ্যাকচুয়ালি টেরিটরি আর হোম রেঞ্জ আসে, বাট হ্যাবিটেট বলতে গেলে আমরা ধরো ওই আমি যে একটা জুয়ের ব্যাপারটা বললাম, তাহলে একটা বাঘের বাসস্থান কোথায়, একটা জঙ্গল বা একটা জু, এইরকম সেন্সে। বাট একটা
হ্যাবিটেট আর একটা টেরিটরির মধ্যে যদি তোমরা মানে ডিফারেন্স বলো, তাহলে কিন্তু টেরিটরিটা খুব স্মল এরিয়া, আর হ্যাবিটেট হচ্ছে একটা লং মানে বহুত বড় এরিয়া, ঠিক আছে? তাহলে হ্যাবিটেট হচ্ছে দ্য প্লেস ইন হুইচ অ্যান অর্গানিজম লিভস আউট হিজ লাইফ, মানে আমরা এখানে থাকছি, আমাদের অ্যাড্রেস কোনটা। আর নিচ হচ্ছে যে ওই ইয়েতে কমিউনিটিতে ওই রোলটা কি প্লেস মানে প্লে করে, একটা কমিউনিটিতে একটা স্পিসিস কি রোল প্লে করে, সেটা হচ্ছে নিচ। আর হ্যাবিটেট হচ্ছে যে একটা অর্গানিজম যেখানে থাকে সেইটা হচ্ছে ওর হ্যাবিটেট, মানে নিচের আন্ডারে হ্যাবিটেটটা থাকবে, ঠিক আছে? এই যদি পুরো গাছটাই হয়, তাহলে এই পুরো গাছটাতে এই ধরো পার্টিকুলার স্পিসিসটা একদম এই যে গাছটা আছে এই গাছটার একদম আপার পার্টটাতে রইলো, তাহলে এইটা হচ্ছে এর হ্যাবিটেট। এবং এখানে থাকাকালীন এই যে স্পিসিসটা রয়েছে বার্ডের, এই স্পিসিসটা কি কি রোল প্লে করলো, কিভাবে খাবার সংগ্রহ করলো, কিভাবে খেলো, ঠিক আছে? এই পুরো জিনিসটা হচ্ছে নিচ, বা এই জায়গাটাতে রয়েছে এই পুরো জিনিসটা হচ্ছে নিচ, আর এই পার্টিকুলার জায়গাটাতে আছে সেটা হচ্ছে এর হ্যাবিটেট। বোঝা গেছে? ম্যাম একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি হ্যাবিটেট আর নিচ মানে একই স্পিসিসের আলাদা হতে পারে কি? না সে না ভেসে না যাচ্ছে অন্য আচ্ছা না 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 হবে না। যে ইকোলজিক্যাল নিচের আন্ডারে রয়েছে তার মধ্যেই ওর হ্যাবিটেট থাকবে। আমি ধরো কোথাও ওই যে বললাম জব করতে যাচ্ছি, তো আমি তো সেখানে থেকেই আমি জবটা করব, মানে অন্য জায়গা থেকে জব করতে গেলে সেটা তো আমার পক্ষে পসিবল না, তাই না? ম্যাম বলছিলাম যে আপনি যে এই গাছটা যে উদাহরণটা দেখালেন যে পাখিটা যদি ওই ওপরের পোর্শন থাকে তাহলে হচ্ছে ওর হ্যাবিটেট, হুম। তাহলে পাখিটার টেরিটরিটা কোনটা বলে? টেরিটরি, হ্যাঁ টেরিটরিও মানে এই জায়গাটাকেই বলা হবে অ্যাকচুয়ালি, না ওই যে বললাম হ্যাবিটেট আর টেরিটরির মধ্যে মানে ইন জেনারেল কোনো খুব একটা বড় ডিফারেন্স নেই কিন্তু, ঠিক আছে? এখন এই হ্যাবিটেট ওয়ার্ডটাকে অনেক জায়গায় সায়েন্সে মানে ইয়ে অ্যাকসেপ্টেড নয় বলছে, ঠিক আছে? তো টেরিটরি হ্যাবিটেটটা হচ্ছে একটা তোমার লং মানে খুব লার্জ সেন্সে যদি আমি বলি তাহলে হচ্ছে হ্যাবিটেট। এই এই উদাহরণটার থেকে সব থেকে ভালো হবে যদি ওই জঙ্গলের উদাহরণটা নাও, ঠিক আছে? কারণ ধরো একটা জুর মধ্যে ওই যে বললাম বাঘটাকে যে রেখে দিয়েছে ধরো, সেইটা হচ্ছে ওর পার্টিকুলার টেরিটরি, মানে ওইখানে ও ব্রিড করবে, ওখানে ও খাবার খাবে, ঠিক আছে? টোটাল ওইখানে যদি অন্য কেউ আসতে চায় তাহলে তাকে তোমার কি করবে, ও আসতে দেবে না বা ডিফেন্ড করবে, সেইটা হচ্ছে ওর টেরিটরি। এবার হ্যাবিটেট বলতে বোঝায় মানে পুরো, আমি যদি বলি একটা বাঘের বাসস্থান কোথায়, তাহলে একটা জঙ্গল বলতে পারবো বা বলবো একটা জু, ব্রড সেন্সে। আচ্ছা আচ্ছা, মানে ওইটাকে তাহলে হ্যাবিটেট বলবো তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আবার অঞ্জনদা মনে হয় হাত তুলেছে। হ্যাঁ কিছু বলবে? হ্যাঁ ম্যাম বলছি। হ্যাঁ হ্যাঁ বলো। সৌরভ বলছি। বলছিলাম বলো। বললেন ইকোটন ওখানে তো ডিফারেন্ট স্পিসিস ওখানে থাকছে তাই তো? হুম। আর নিচে কি সেম স্পিসিস থাকবে না ডিফারেন্ট স্পিসিসও থাকতে পারে? নিচে বলতে এই আমাদের নিচে যে হ্যাবিটেটের নিচে নিচ? হ্যাঁ নিচ 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 হ্যাঁ ম্যাম এই যে পার্টিকুলার ইকোসিস্টেমে বলছি, মানে একটা যে কমিউনিটিতে থাকছে বা একটা ইকোসিস্টেমে থাকছে সেইখানে যে ওই অ্যানিমালটা যে রোল প্লে করে সেখানে তোমার ডিফারেন্ট স্পিসিস থাকতে পারে, মানে কিন্তু একটা স্পিসিস যে রোলটা প্লে করছে, ধরো গ্রাসল্যান্ডের আমি যদি ইকোসিস্টেম দেখি সেইখানে পার্টিকুলার একটা স্পিসিস যে রোলটা প্লে করছে সেইটাকে বলা হচ্ছে নিচ। মানে ধরো একটা পাখি যে রোল প্লে করছে সেটা হচ্ছে নিচ, একটা গ্রাসহপার যে রোল প্লে করছে সেটা ওর ইকোলজিক্যাল নিচ, ও যে বাসস্থানে থাকছে, ও কি খাবার খাচ্ছে, একটা স্পিসিসের মানে রেসপেক্টে আমি ইকোলজিক্যাল নিচটা হবে। ঠিক আছে বুঝা গেছে? তাহলে এখানে তো মানে একদম পুরো ডেফিনিট করে বলা যায় না যে নিচ আর হ্যাবিটেটের মধ্যে কোনটা ব্রডার কনসেপ্ট আর কোনটা স্মলার কনসেপ্ট, এরকম করে কিছু বলার তাহলে উপায় নেই তো? না না এখানে তোমার ওই ব্রডার কনসেপ্টটা কিছু আসছে না, মানে এখানে তো নিচ আর হ্যাবিটেট টোটালি দুটো ডিফারেন্ট জিনিস হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? হ্যাবিটেটটা হচ্ছে শুধুমাত্র প্লেসটা, মানে যেখানে ও থাকছে ওই নিচের মধ্যে যে পার্টটায় ও শুধুমাত্র থাকছে, আর নিচ হচ্ছে ও যে রোলটা প্লে করছে ওখানে, ওর কি জব ওই ইকোসিস্টেম বা কমিউনিটিটার মধ্যে। সেটা একটা ছোট এরিয়াতেও হতে পারে আবার অনেকটা বড় এরিয়া জুড়েও হতে পারে, সেটা কেউ বলতে পারে না। না
আচ্ছা, এই হ্যাবিটেট কথাটা মানে আমি এতদিন যা বুঝলাম তাহলে তো ভুল বুঝতাম। মানে হ্যাবিটেট মানে ধরুন বাঘটা থাকছে, মানে বাঘের শুধু গুহাটা, কিংবা ধরুন চিড়িয়াখানায় না যেখানে বাঘ ওইটাকে, আছে। ওইটা হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি সায়েন্সে দেখতে গেলে ওটাকে টেরিটরি বলে, মানে টেরিটোরিয়াল না, এরিয়া, একটা ওই পাখির ওর টেরিটরি। গুহাটা ওর টেরিটরি, হুম হুম গুহাটা টেরিটরি। হুম একদম। আচ্ছা, কিন্তু মানে এমনিতে মানে নর্মাল ভাবে বললে নর্মাল টেরিটরি মানে ভাবে একটা ওটাকে অনেক বড় একটা এরিয়া বোঝায়, না, বড় তাই না? এরিয়া মানে বলতে অন্যান্য, অ্যাকচুয়ালি হ্যাবিটেটটাকে বোঝায়। তাহলে হ্যালো, আচ্ছা আচ্ছা। ব্রডার রেঞ্জ তো টেরিটরি তো, হ্যাঁ ব্রডার রেঞ্জটা মানে যেটা বিগার অ্যাসপেক্টে যেটা বলছি সেটাকে তো টেরিটরি বলে, আর মানে ছোট বর্ডার, অ্যাসপেক্টটাকে তো হ্যাবিটেট বলে নাকি? না, মানে আমি নিজেই গুলিয়ে ফেলেছি। হ্যাঁ উল্টে উল্টে ফেলেছো তুমি, কারণ টেরিটরি মানে মিন্স আমারও হচ্ছে সেটাই যে মনে হচ্ছে কিন্তু। টেরিটরি মানে হচ্ছে যে এরিয়াটার জন্য ও ডিফেন্ড করবে, মানে ও কাউকে আসতে দেবে না সেই এরিয়াটা, ওই এরিয়াটার মধ্যে শুধুমাত্র ওই স্পিসিসটাই থাকবে। ও আচ্ছা নিজে, ওর নিজের সিবলিংকে যেখানে বড় করবে, ঠিক আছে, সেইটা হচ্ছে আচ্ছা, ওর মানে পার্টিকুলার তাহলে টেরিটরি। একটা মানে এমনি উদাহরণ দিতে গেলে, আমি সাপোজ বহরমপুরে থাকলে আমার ফ্ল্যাটটা বা তোমার আমার এই টেরিটরি। বাড়িটা এটা হচ্ছে আমার টেরিটরি, তাই তো? আর হুম বহরমপুরটা হচ্ছে আমার হ্যাবিটেট, তাই তো? হ্যাঁ হতে পারে, হ্যাঁ হ্যাঁ তাই। আচ্ছা আচ্ছা হুম আচ্ছা। হুম ঠিক আছে। বাংলা করলে হ্যালো। হ্যাবিটেটের বাংলা বাসস্থান, আর টেরিটরির বাংলা হলো এলাকা। এই জন্যই ব্যাপারটা কিন্তু মানে এরকম কনফিউজিং হয়ে যাচ্ছে। কিন্তু ম্যাম, টেরিটরি, হ্যাঁ বলো। তাহলে এই যে সিংহের ক্ষেত্রে সিংহেরা যে একটা এলাকার জন্য যে নিজেদের মধ্যে ঝগড়া করছে, হুম, তাহলে এইটাও কি বলবেন তাহলে টেরিটরির ওর আন্ডারে পার্টিকুলার পড়ছে? টেরিটরির জন্য, হ্যাঁ হ্যাঁ। মানে কিন্তু স্পিসিসটা কিন্তু সিংহই, কিন্তু তবুও সিংহই তারা একটা এলাকার এক এক, জন্য ঝগড়া করছে। একদম ওই ওই পার্টিকুলার সিংহটার ওইটা হচ্ছে টেরিটোরিয়াল এরিয়া, ওর পার্টিকুলার টেরিটরি ওইটা। এটা বার্ডের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়, পার্টিকুলার এক একটা বার্ডের পার্টিকুলার টেরিটরি থাকে। তাহলে তো আচ্ছা মানে ম্যাম, স্পিসিসটা এক বলছি না যে হলেও হবে, হুম মানে স্পিসিসটা এক হলেও সেখানে টেরিটরি সৃষ্টি হচ্ছে। মানে ওটা ওই বাঘ সিংহ বা পাখি এদের ক্ষেত্রে যেহেতু মানে টেরিটরির মধ্যে খুব ঝামেলা ঝঞ্ঝাট দেখতে পাওয়া যায়, কারণ ওই বাঘ যে এরিয়াটাতে থাকে ওইখানে ওর দেখবে বাচ্চাগুলোকে লালন পালন করে বড় করে তোলে, খাবার খাওয়ায়। এবার ওই জায়গাটাতে অন্য কোনো সিংহ বা অন্য কোনো বাঘই যদি এসে পড়ে না, তো ওকে ঢুকতে দেয় না, ওখানে প্রচুর ডিফেন্ড করে। ওটা হচ্ছে ওর তা পার্টিকুলার টেরিটরি, ওখানে কারোর হস্তক্ষেপ চলবে না। প্রত্যেকটা জীবের তাহলে প্রত্যেক নিজস্ব আলাদা টেরিটরি এবং হ্যাবিটেট আছে। হুম একদম। ম্যাম একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলছিলাম যে আচ্ছা, বিভিন্ন প্রাণী যেমন বাঘ সিংহ বা যাই হোক, হুম তারা কি তাদের টেরিটরি চেঞ্জ করতে পারে? মানে তারা যেখানে জন্ম নেয় সেখানে কি মারা যায়, না চেঞ্জ করতে পারে, এরকম কোনো ইয়ে আছে? মোস্ট অফ দ্য লাইফ যেখানে থাকে সেইটা হচ্ছে টেরিটরি, বুঝতে আচ্ছা, মানে পারছো? টেরিটরিটা চেঞ্জ হবে না, ওটা ফিক্স থাকে? আম, না আমি বলছি ধরো চেঞ্জ করতে পারে, আমার কিন্তু কি মনে হচ্ছে ম্যাম, আমি একটু শেয়ার করছি আপনার সঙ্গে। শিওর শিওর। আমার মনে হচ্ছে হ্যাবিটেট মানে যেহেতু আমার বিভিন্ন মানে প্রাণীদের মানে টেরিটরিটা চেঞ্জ হতে থাকে আমার যা মনে হয়। তো এই পুরো যে টেরিটরি টোটাল জিনিসটাকে মনে হয় হ্যাবিটেট বলে, কারণ ওদের ওইটা মনে হয় ফিক্সড হয় না, আমার যা মনে হয় অ্যাকচুয়ালি। টেরিটরি ফিক্সড হয় না তাই বলছো তো? হ্যাঁ, টেরিটরি মানে বিভিন্ন সময় চেঞ্জ হতে থাকে, মানে আজকে ওদের তো ইয়ের কোনো মানে একটা জায়গার ইয়ে শেষ হয়ে গেল, মানে সেখানকার রিসোর্স শেষ হয়ে গেল, তখন তো ওরা অন্য অন্য জায়গায় জায়গায় যাবেই। মাইগ্রেট করে। এক্স্যাক্টলি। হ্যাঁ রিসোর্স হ্যাঁ, তো এইটাকেই মনে হয় হ্যাবিটেট বলে আমার যা মনে হয়। হতে পারে। ওই যে বললাম হ্যাবিটেট ওয়ার্ডটা না এখন খুব বেশি মানে অ্যাকসেপ্টেবল নয়, ওটা আমি অনেক জায়গাতেই দেখলাম যে ওটাকে এখন খুব একটা ইউজফুল ওয়ার্ড বলে নিচ্ছে না। ঠিক আছে, টেরিটরিটা যেহেতু তোমার এমনি যে সমস্ত অ্যানিমাল রয়েছে তাদের ক্ষেত্রে খুব বেশি অ্যাপ্লিকেবল। তুমি যেটা বলছো সেটা হতে পারে, ঠিক আছে, কারণ একটা পার্টিকুলার টেরিটরি হচ্ছে যেখানে ওর সত্যি ওই রিসোর্স অফ ফুডটা যেখানে থাকবে, বা ওর বাচ্চাকে গ্রো করতে পারবে, যেখানে ওর সমস্ত ওর যা যা দরকার সেইগুলো রয়েছে, সেইটা হচ্ছে একটা পার্টিকুলার টেরিটরি। ঠিক আছে। হ্যাঁ ম্যাম, ওকে। হুম আচ্ছা, নেক্সট স্লাইডে দেখা যাচ্ছি। এইটা হচ্ছে একটা হচ্ছে এনার্জি ফ্লো। হুম
এনার্জি ফ্লো হচ্ছে যে এটার মানে কি শক্তি প্রবাহ বাংলা করলে হচ্ছে। তো এবার এটা আমরা ইকোসিস্টেমের মধ্যে ঢুকছি। এনার্জি ফ্লো হচ্ছে মানে ধরো আমরা যদি একটা গ্রাসল্যান্ডের ইকোসিস্টেম নিই, ঠিক আছে, গ্রাসল্যান্ডের ইকোসিস্টেম নিলে সেখানে দেখব যে আমাদের যে কোনো ইকোসিস্টেমই নিই, একমাত্র তোমার ডেট্রিটাস মানে ওই যে ফুড চেইন রয়েছে সেইটা ছাড়া যে সমস্ত, আর যদি অন্য কোনো যে কোনো তোমার ইয়ে নিই আমি ফুড চেইন নিই, তাহলে সেইখানে দেখব যে সূর্যই হচ্ছে কিন্তু আমাদের একমাত্র শক্তিদাতা। ঠিক আছে, সূর্যের কাছ থেকেই এই যে প্রডিউসার রয়েছে বা সবুজ উদ্ভিদদেরকে আমরা বলছি প্রডিউসার বা উৎপাদক, তারা কিন্তু এই সবুজ উদ্ভিদের থেকেই কিন্তু ক্লোরোফিল এদের বডিতে থাকে এবং এরা এইভাবে কিন্তু খাবারটা তৈরি করছে। তাহলে সৌরশক্তি হচ্ছে একমাত্র মূল শক্তি। তো এবার এই যে সূর্য থেকে প্রডিউসাররা কি করলো, খাবার তৈরি করলো, নিজেদের বডিতে রাখলো, তারপর কনজিউমাররা হচ্ছে মানে প্রাইমারি কনজিউমার থাকে, তারা প্রডিউসার থেকে নিল, তারপর তোমার হচ্ছে সেকেন্ডারি কনজিউমার মানে হচ্ছে কি দ্বিতীয় শ্রেণীর খাদক, প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদক যাচ্ছে, তারপর ডিকম্পোজারে আসছে, সেখান থেকে এই ডিকম্পোজার থেকে ইনঅর্গানিক নিউট্রিয়েন্ট পুল বা এর ডিকম্পোজার থেকে আবার প্রডিউসাররা তোমার নিউট্রিয়েন্ট গুলোকে নিচ্ছে। তো এই যে একটা মানে এদেরকে সূর্য থেকে তো এরা তোমার শক্তিটা নিয়ে খাবারটা উৎপন্ন করলে হচ্ছে উৎপাদক। ঠিক আছে, এবার এই উৎপাদককে খাচ্ছে হচ্ছে প্রথম শ্রেণীর খাদকরা। তাহলে কি এর মধ্যে যে শক্তিটা তোমার কনজিউম হয়েছিল সেইটা কোথায় গেল, এর কাছে গেল, এটা খাবার ফলে। আবার প্রাইমারি কনজিউমার থেকে কার কাছে গেল, সেকেন্ডারি কনজিউমারে, সেকেন্ডারি কনজিউমার থেকে গেল টার্সিয়ারি কনজিউমারে, আবার সেইখান থেকে ধরো এলো ডিকম্পোজারের কাছে। তাহলে একটা এই শক্তিটা সূর্যের এই যে সৌর শক্তিটা, সেটা প্রডিউসাররা কি করছে, স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ রাখছে, মানে প্রথমে রাসায়নিক শক্তি রূপে করে আবদ্ধ, তারপর সেটাকে স্থৈতিক শক্তিটাকে কি করছে না প্রাইমারি কনজিউমাররা বা প্রথম শ্রেণীর খাদকরা ওটাকে খাচ্ছে। ঠিক আছে, ফলে ওদের কাছে যাচ্ছে। এবার ওই যে শক্তিটা পরপর স্তরে স্তরে গিয়ে আবার আসছে ডিকম্পোজার, এবং ডিকম্পোজার কাছ থেকে এটা ভেঙে যাচ্ছে একদম ছোট ছোট নিউট্রিয়েন্টে, সেইগুলো খনিজগুলো আবার খাচ্ছে মানে খাচ্ছে না, ওরা নিচ্ছে মাটি থেকে, সয়েল থেকে নিচ্ছে, সেটা হচ্ছে প্রডিউসাররা। এই যে একটা শক্তির প্রবাহ চলছে পরপর স্তরে 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 স্তরে, এইটাকেই বলা হচ্ছে শক্তি প্রবাহ। বোঝা গেছে তো? বোঝা গেছে তাহলে এনার্জি ফ্লো কাকে বলে? এবার আসছি, দেখো নেক্সট আসছে ট্রফিক লেভেল। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। ওকে ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো বলো। একটু আগের স্লাইডটা যান ম্যাম। শিওর। বলছি ডিকম্পোজার্সটা কি বা কারা, আর ইনঅর্গানিক নিউট্রিয়েন্ট পুল এটা যদি একটু বলে দেন। আচ্ছা এটা কি জিনিস? আচ্ছা, কে বলছো তুমি? অভিষেক। আচ্ছা, ডিকম্পোজার হচ্ছে এদেরকে বলা হচ্ছে বিয়োজক, বা মানে এরা হচ্ছে যারা মৃত গলা পচা উদ্ভিদ বা প্রাণী থেকে যে সমস্ত তোমার মানে ওদেরকে ভক্ষণ করে যারা তোমার বিয়ে থাকে করে জীবিকা মানে জীবনটা চালায়, তাদেরকে বলা হচ্ছে ডিকম্পোজার। মৃতজীবী বলে এদের। হ্যাঁ, মৃতজীবী। তো এবার হচ্ছে এরা কি করছে তোমার ওই যে মৃত গলা উদ্ভিদ বা প্রাণী যেখান থেকে থাকছে ওদের বডি থেকে কি করছে, খাবারগুলো খাচ্ছে। খাবারগুলো কিভাবে খাচ্ছে না, এদের বডিতে কিছু কিছু এনজাইম থাকছে, সেই এনজাইম গুলো কি করছে, ওই যে ওদের বডির মধ্যে যে সমস্ত তোমার জটিল যৌগ থাকছে, জটিল যৌগগুলোকে কি করছে, ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে এরা সরল যৌগে পরিণত করছে। এবার সেইগুলোই হচ্ছে তোমার ইনঅর্গানিক নিউট্রিয়েন্ট, মানে ধরো এর মধ্যে কিছু মিনারেলস থাকছে, ঠিক আছে, মিনারেলস এ ভাঙবে তো, মানে একদম স্মলেস্ট যদি হয় একদম সিম্পল ফর্ম, এবার সেইগুলোতে ভেঙে দিচ্ছে, ফলে সেইগুলো কোথায় যাচ্ছে, একদম ডিকম্পোজ করে ওরা মাটিতে যাচ্ছে, সেই মাটিতে থেকে আবার নিচ্ছে এই সবুজ উদ্ভিদ তাদের মূলের সাহায্যে বা এর সাহায্যে সেই সয়েল থেকে সেই নিউট্রিয়েন্ট গুলোকে নিচ্ছে। বুঝতে পেরেছো? ওকে। আচ্ছা ম্যাডাম, আরেকটা কোন একটা ইকোসিস্টেম বললেন যেখানে সূর্য থেকে শক্তি পায় না, বোধহয় সমুদ্র ইকোসিস্টেম বললেন না? আসছি আমি ডেট্রিটাস ফুড চেইন বললাম, ইকোসিস্টেম বলিনি, ওটা ফুড চেইন বললাম। ও আচ্ছা আচ্ছা, আসছি আমি ওটা পরে। দেখো এবার আসছি আমি ট্রপিক লেভেল। ট্রপিক লেভেল মানে কি হচ্ছে, এটা একটা পুষ্টি স্তর,
এর যদি আমরা বাংলা করি তাহলে ট্রফিক লেভেল মানে হচ্ছে পুষ্টি স্তর। পুষ্টি স্তর মানে হচ্ছে ধরো আমরা ইকোসিস্টেমকে যদি আমরা পরপর কয়েকটা ধাপে ধাপে ভাগ করি, তাহলে আমরা এইটাতে কি দেখলাম যে প্রথমে সূর্য থেকে কারা শক্তিটা পাচ্ছে, একদম উৎপাদকরা ডিরেক্ট এদেরকে মানে সূর্য থেকে ইয়েটা নিচ্ছে, সানলাইট নিচ্ছে, সৌরশক্তি নিচ্ছে, এবং এই প্রডিউসার বা উৎপাদকের মধ্যে কি থাকছে, ক্লোরোফিল, এবং এর মধ্যে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, বাতাস থেকে জল নিচ্ছে, নিয়ে কি করছে, গ্লুকোজ তৈরি করছে, তাই তো? ওটা ওদের প্রথম খাদ্য। এবার সেইটা সবুজ উদ্ভিদের মধ্যে রয়েছে। সবুজ উদ্ভিদ কি করছে, তোমার সবুজ উদ্ভিদকে খাচ্ছে কারা, যারা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। তাহলে এইভাবে প্রত্যেকটা স্তরে স্তরে যাচ্ছে। এবার আমরা যদি এই সমস্ত প্রডিউসার গুলোকে একটা স্তরে ভাগ করি, মানে এদের খাবার ধরন আলাদা, এদের খাবার ধরন আলাদা, এদের খাবার ধরন আলাদা। আমি ডিকম্পোজারকে এখন ছাড়ছি, কনজিউমার অবধি ধরছি, ঠিক আছে? দেখো এটাতে এই স্তরটাতে একদম রয়েছে তোমার প্রডিউসার, যারা সবুজ উদ্ভিদ বা উৎপাদক। এদেরকে খাচ্ছে কারা, প্রাইমারি কনজিউমাররা বা প্রথম শ্রেণীর খাদক, মানে এরা ডিরেক্টলি একদম সরাসরি ভক্ষণ করবে সবুজ উদ্ভিদদেরকে। আবার এই প্রাইমারি কনজিউমার প্রথম শ্রেণীর খাদকদেরকে মানে ভক্ষণ করবে কারা, সেকেন্ডারি কনজিউমার বা দ্বিতীয় শ্রেণীর খাদক। আবার দ্বিতীয় শ্রেণীর খাদকদের খাবে কে, তৃতীয় শ্রেণীর খাদক বা টার্সিয়ারি কনজিউমাররা। ম্যাম এটাকেই কি ফুড চেন বা খাদ্য শৃঙ্খল বলে? হ্যাঁ হ্যাঁ, ফুড চেনই বলে, আমি আসছি। তো মানে ওটা পরপর যাচ্ছে, সেইটাকে চেন হিসেবে বলছি আমি। এটা ধরো এদেরকে এরা খাচ্ছে, আমি একটা স্তর বলছি এখানে। ধরো এই সবুজ উদ্ভিদগুলোকে আমরা একটা স্তরে নিয়েছি, তারপর প্রাইমারি কনজিউমার মানে এরা কাদেরকে খাচ্ছে, এদেরকে। তাহলে এদের খাওয়ার ধরন বা নিউট্রিয়েন্টসটা তো সেম এখানে এই স্তরটাতে যারা রয়েছে, পুষ্টি স্তরটায়, তাই তো? হ্যাঁ একদম একদম তাই তো? তাহলে এরা প্রডিউসারকে খাচ্ছে, সবুজ উদ্ভিদকে খাচ্ছে, এরা ডিরেক্ট এদের সবুজ মানে ইয়ে গ্লুকোজ বা এদের মধ্যে যে শক্তিটা রয়েছে সেইটা পাচ্ছে। এবার এদেরকে কারা খাচ্ছে, মানে এদের নিউট্রিশনের টাইপটা হচ্ছে সেম, এদেরকে খাচ্ছে মানে এই যে ফুড চেনটায় যেটা থাকবে তারা পার্টিকুলার অ্যানিমালটাকে খাবে বা ইয়েটাকে খাবে। তো এবার তাহলে আমরা প্রত্যেকটা খাবারের ওয়াইজ প্রত্যেকটা স্তরে দেখো এক একটা করে ভাগ করেছি, এইটাকেই বলা হচ্ছে এক একটা পুষ্টি স্তর, ঠিক আছে? এবার নেক্সট আসছি, দেখো এটা হচ্ছে 10% ল, মানে হচ্ছে বিজ্ঞান সায়েন্টিস্ট আছেন একজন লিন্ডেম্যান বলেছেন যে একদম আমাদের যে এই ফার্স্ট ট্রপিক লেভেল থাকছে, মানে আমি এখানে দেখো পড়ালাম যে প্রডিউসার ছিল, ঠিক আছে? তো একদম এই যে স্লাইডটাতে তোমার একদম লাস্টের যে স্তরটা এইটাকে বলা হচ্ছে ফার্স্ট ট্রপিক লেভেল, ঠিক আছে? এর পরের যে স্তরটা এইটাকে বলা হচ্ছে সেকেন্ড ট্রপিক লেভেল, এটাকে বলা হচ্ছে থার্ড ট্রপিক লেভেল মানে তৃতীয় পুষ্টি স্তর, এটাকে বলা হচ্ছে ফোর্থ ট্রপিক লেভেল। এবার এই ইকোসিস্টেমটাতে যদি আরো কিছু বড় অ্যানিমাল থাকে সেখানে হচ্ছে কোয়াটারনারি কনজিউমার, ঠিক আছে? যেমন বাঘ, সিংহ, মেনলি তোমার কার্নিভোর, টপ কার্নিভোর যেগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে টার্সিয়ারি কনজিউমার। তাহলে পরপর ধাপে ধাপে প্রথম থেকে একদম পঞ্চম অবধি বা ষষ্ঠ অবধি আস্তে 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 কিন্তু ধাপগুলো যাচ্ছে, এগুলো এক একটা হচ্ছে পুষ্টি স্তর। এবার সায়েন্টিস্ট যিনি লিন্ডেম্যান আছেন উনি কি বলছেন, এই যে ধরো একটা স্তর থেকে আর একটা স্তরে, মানে ধরো এই একদম প্রাইমারি প্রডিউসার যারা রয়েছে এই যে সবুজ উদ্ভিদ, এদেরকে ধরো এই প্রথম শ্রেণীর খাদকরা খাচ্ছে, তারপরে দ্বিতীয় শ্রেণীর খাদকরা খাচ্ছে থার্ড ট্রপিক লেভেলে, সেকেন্ডারি কনজিউমাররা। তো এই যে শক্তিটা যাচ্ছে পরপর এর থেকে এতে বা এর থেকে এতে, এখানে না 10% করে মাত্র শক্তি কিন্তু এনার্জি যাচ্ছে। বাকিটা কি হচ্ছে, বাকিটা এই যে সবুজ উদ্ভিদ রয়েছে বা এদের বিভিন্ন ধরনের মেটাবলিক কাজকর্ম বা রেসপিরেশন বা বিভিন্ন ধরনের কাজে কিন্তু শক্তিটা অপচয় হয়ে যাচ্ছে বা বেরিয়ে যাচ্ছে। শুধুমাত্র প্রত্যেকটা একটা ট্রপিক লেভেল থেকে আর একটা ট্রপিক লেভেলে 10% করে শুধুমাত্র এনার্জি কিন্তু যাচ্ছে, ঠিক আছে? ধরো এই প্রাইমারি প্রডিউসারের কাছে 1000 কিলোক্যালোরি শক্তি ছিল, এর থেকে এরা খেলো,
এই সেকেন্ড ট্রপিক লেভেল বা দ্বিতীয় শ্রেণীর খাদ্যকে কিন্তু যাবে, যেটা শুধুমাত্র এর 10%, 1000 কিলো ক্যালোরি 10%, কত হচ্ছে 100 কিলো ক্যালোরি। এর থেকে এরা খাবে, তাহলে এর 100 কিলো ক্যালোরির হচ্ছে 10 কিলো ক্যালোরি, তাহলে এর থেকে মানে গেল হচ্ছে কত, মাত্র 10%। তো এইভাবে হচ্ছে শক্তিটা সঞ্চারিত হচ্ছে, এটা বলেছেন বিজ্ঞানী লিন্ডেম্যান। তাহলে বোঝা গেছে 10% ল কাকে বলে? হ্যাঁ ম্যাম। ম্যাম ম্যাম একটু বলছিলাম বলুন। যে তাহলে মানুষ কোন লেভেলে পড়বে? মানুষ জেনারেলি টার্সিয়ারি কনজিউমার বা টার্সিয়ারি কনজিউমারই পড়ে, কারণ মানুষকে আবার তোমার বাঘ সিংহরা খেতে পারে। আচ্ছা ঠিক আছে। তো ওইগুলো না অ্যাকচুয়ালি ফুড চেনের উপর ডিপেন্ড করে, মানে কে কাকে কোন চেনে খাচ্ছে সেইটার উপর ডিপেন্ড করে। তবে হিউম্যান তো কার্নিভোরাস অ্যানিমাল, তো জেনারেলি তোমার ওই সেকেন্ডারি বা টার্সিয়ারি কনজিউমারই বলা হয়। ম্যাম BE4U মানে কি? হ্যাঁ, একেবারে ওই থার্ড টপিক লেভেল আছে। হ্যাঁ হ্যাঁ, এটা কিছু না, এটা সানকে দেখিয়েছে। ও সান লিখে দিলেই পারতো। চলো এবার আমি নেক্সটে যাচ্ছি, ঠিক আছে? এবার আসছে ফুড চেন, এক্ষুনি যেটা নিয়ে আলোচনা হচ্ছিল। তাহলে কি হচ্ছে, এইটা হচ্ছে ফুড চেনের বাংলা কে বলবে? খাদ্য খাদ্য শৃঙ্খল। খাদ্য তালিকা না, শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল। শৃঙ্খল। তো খাদ্য শৃঙ্খল কি হচ্ছে বলছে এটাকে, এই যে একই জিনিস ধরো, এই যে সবুজ উদ্ভিদকে গ্রাসহপার খেলো, ব্লুবার্ড খেলো, স্নেক খেলো, এইটা হচ্ছে একটা গ্রাসল্যান্ডের ফুড চেন, ঠিক আছে? বা গ্রাসল্যান্ড বলবো না, এটাকে একটা বলা হয়, নামটা দেওয়া হয় গ্রেজিং ফুড চেন বা তৃণভূমির খাদ্য শৃঙ্খল। তাহলে এর মধ্যে যে তোমার শক্তিটা রয়েছে সেইটা নেক্সট স্টেজে যাচ্ছে, নেক্সট পুষ্টি স্তরে যাচ্ছে, প্রাইমারি কনজিউমাররা খাচ্ছে, এদের শক্তিটা সেকেন্ডারি কনজিউমারে যাচ্ছে, টার্সিয়ারিতে যাচ্ছে, আবার এরকম ভাবে আসছে। তাহলে এই এই যে জিনিসটা, এইটাকেই বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল, মানে একটা স্তর থেকে ধাপে ধাপে শক্তিটা কিন্তু যাচ্ছে, এইটাকেই বলা হচ্ছে ফুড চেন বা খাদ্য শৃঙ্খল। তো এখানে না আমরা 2 টাইপের খাদ্য শৃঙ্খল পড়বো, একটা হচ্ছে গ্রেজিং ফুড চেন বা তৃণভূমির খাদ্য শৃঙ্খল, ঠিক আছে? আর একটা হচ্ছে কি না, ডেট্রিটাস ফুড চেন বা কর্কশ বলে, এটাকে বাংলায় বলে কর্কশ খাদ্য শৃঙ্খল। তো এইখানে কারা আসছে, দেখো এই গ্রেজিং ফুড চেনটা বুঝতে পেরেছো তো সবাই? ওটা তো খুব সিম্পল। হ্যাঁ। এবার দেখো এইটা আসছে ডেট্রিটাস ফুড চেন। মানে ডেট্রিটাস মানে হচ্ছে ওই যে মৃত গলা যে বলছিলাম না, তো এই মৃত গলা জিনিসটা থেকে আসছে ডেট্রিটাস, ওই মৃত গলা জীব যেটা বা পচা, সেইটাকে বলা হয় ডেট্রিটাস। আর এদেরকে যারা ভক্ষণ করে ডেট্রিটাস সমস্ত, তাদেরকে বলা হয় ডেট্রিটিভোর। তো দেখো এইখানে যে একটা তোমার ফুড চেন দেখিয়েছে, এই দেখো এইটা হচ্ছে ডেড লিভস। এটা যখন মানে ডিসকভার হয়েছিল বা এই ডেট্রিটাস ফুড চেনটা দেখেছিলেন আই থিঙ্ক ওডাম একবার কোনো একটা মার্শল্যান্ড বা ওই এরিয়াতে গেছিলেন। তো সেখানে দেখেছিলেন যে একটা ধরো জলাভূমি রয়েছে, মানে ওই ওয়েটল্যান্ড টাইপের, ওর ওপরে না একটা মানে গাছ রয়েছে। তো এবার ওই গাছ থেকে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে ওই জলাভূমিটাতে, ফলে ওইখানে কি মানে মৃত ওই পাতাগুলো যখন পড়ছে, তখন সেটা জলে যদি কিছুক্ষণ থাকে তাহলে কি হবে, গলা গলা টাইপ হয়ে যাবে, বা মৃত তো পাতাটার কোনো ইয়ে নেই। তো এবার ওই ডেড লিভস গুলোকে জলের মধ্যে কিছু কিছু ছোট ছোট প্ল্যাঙ্কটন বা ইয়ে রয়েছে যেগুলো ওটাকে খাচ্ছে। এবার আবার ওই জলের মধ্যে যে পোকাগুলো রয়েছে সেগুলোকে আবার কিছু কিছু পাখি তুলে তুলে খাচ্ছে, ঠিক আছে? উনি তখন এই ফুড চেনটাকে বলেন যে এটা এক টাইপের ফুড চেন, যেখানে কিন্তু এখানে দেখো এনার্জিটার জন্য কিন্তু কোনো রকমের সৌরশক্তির জেনারেলি দরকার হলো না, মানে ডিরেক্ট সৌরশক্তির কোনো দরকার হচ্ছে না, মানে এটা একদম মরে যাচ্ছে। তারপরে কিন্তু ডেড লিভসটাকে এই উডলাউস বা ধরো জলের মধ্যে যে সমস্ত ছোট ছোট এই ফিডার গুলো রয়েছে, ডেট্রিটাস ফিডার, মানে ছোট ছোট পোকা, সেইগুলো খাচ্ছে, ঠিক আছে? আবার এগুলোকে পাখিতে খাচ্ছে। তো এইটাকেই বলা হচ্ছে ডেট্রিটাস ফুড চেন বা কর্কশ খাদ্য শৃঙ্খল, যেটা তোমার একদম ডেড লিভস বা মৃত পচা গলা ইয়ে থেকে শুরু হয়। বুঝতে পেরেছো? মানে সূর্যের আলোর কোনো ইউজ নেই, তাই তো? না, ডিরেক্ট ইউজ নেই কিন্তু।
কিন্তু পাতাটার মধ্যে তো এক সময় ক্লোরোফিল ছিল, ওটা তো সূর্যের আলো নিয়েই কিছু মানে কিন্তু খাদ্য যখন তৈরি ও ধরো করতো। জলে পড়ছে সেরকম ভাবে তো ওর মধ্যে কোনো এনার্জিটা স্টোর আর থাকছে না, ও তো হয়ে যাচ্ছে, ওইখানে কি আর থাকছে ও তখন? পচার পরেই পোকাগুলো খাচ্ছে হ্যাঁ মানে হ্যাঁ plant- হ্যাঁ, জলে অনেকদিন পড়ে থাকছে, সেটা গলে টলে আচ্ছা যাচ্ছে, আচ্ছা। তারপরে ওই ইয়েটা খাচ্ছে পোকাটা। ম্যাম ডেটিভোটসদের কোন টপিক লেভেলে রাখা যাবে? টপিক লেভেল ফার্স্ট টপিক লেভেল থেকে স্টার্ট হবে একদম, মানে এইটা ধরো তোমার ফার্স্ট টপিক লেভেল, প্রথমে তারপর তোমার ডেটিভোট, তারপর হ্যাঁ প্রডিউসার, তারপর প্রাইমারি ডেট্রিটাস ফিডার, তারপর সেকেন্ডারি ডেট্রিটাস ফিডার, বা এইভাবে যাবে। এইটা ফার্স্ট টপিক লেভেল, তারপর সেকেন্ড, এটা থার্ড, এইভাবে যাবে। বোঝা গেছে? ম্যাম হুম বলছি যে মানে ধরুন আমাদের মানে মানব দেহের মধ্যে যে সমস্ত কৃমি বা আদ্য প্রাণী যেগুলো থাকে, তো সেইটা নিয়ে কি একটা ফুড চেইন করা যেতে পারে? মানে আমাদের দেহের থেকে যে পুষ্টিটা আছে সেটা কৃমিরা পাচ্ছে, বা সেটা খেয়ে মানে আর কি ওরা আমাদের দেহে বংশ বিস্তার করছে, মানে এরকম করে এইটা কি একটা ফুড অ্যাকচুয়ালি চেইন করা যেতে পারে? এটা না মানে ফুড চেন বলতে কি, মানে ধরো 2-3টে ট্রফিক লেভেল যাবে, এটা তো ধরো আমাদের মধ্যে যেটা থাকছে ও আমাদেরটাই শুধুমাত্র খাচ্ছে, তারপর তো আর ওর কোনো নেই, মানে আমাদেরটা ওটা তো একটা রিলেশনশিপ হয়ে যাচ্ছে, সিম্বায়োসিস হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। হুম দেখো নেক্সট জিনিসে যাচ্ছি, এটা হচ্ছে ফুড ওয়েব বা খাদ্যজাল। মানে এর মধ্যে ধরো আমি যদি একটা পার্টিকুলার এখানে দেখো একটা আমি পার্টিকুলার এই দিক থেকে এই দিক যাচ্ছি, নিচ থেকে ওপরে। তো দেখো এইটা হচ্ছে ফার্স্ট টপিক লেভেল, এই কর্ন গাছটাকে বা কোনো একটা গাছকে ধরো গ্রাসহপার খাচ্ছে, গ্রাসহপারকে ধরো র্যাট খাচ্ছে বা ফ্রগ খাচ্ছে, তাকে পাইথন সাপ খাচ্ছে বা সাপকে ময়ূর খাচ্ছে, এরকম করে যাচ্ছে। এবার এইটা একটা পার্টিকুলার তোমার গ্রেজিং ফুড চেন গেল, একটা পার্টিকুলার ফুড চেন গেল। এবার যদি আমরা এই টপিক লেভেলের যে কোন এই অ্যানিমালটাকেই নিলাম, ফার্স্ট টপিক লেভেল এইটা, এটা সেকেন্ড টপিক লেভেলের এই গ্রাসহপারটাকে নিলাম, তাহলে এবার একে তো এবার একটা তোমার র্যাটও খেতে পারে, ফ্রগও খেতে পারে, ঠিক আছে, একে তো আবার একটা ব্যাং মানে ব্যাংই হলো, বা একে একটা পাখিও খেতে পারে এইভাবে। বা আবার ধরো এই ব্যাংটাকেই যদি নিই আমি থার্ড টপিক লেভেলে, তো একে ধরো ব্যাংকে একটা সাপও খেতে পারে, আবার একটা ঈগলও খেতে পারে, তাই তো? তাহলে এক একটা তোমার যে ফুড চেন সেগুলো ইন্টারনালি কানেক্টেড হয়ে যাচ্ছে পরপর, ওয়েবের মতো জাল হয়ে যাচ্ছে। তো এই যে জিনিসটাকেই বলা হচ্ছে ফুড ওয়েব বা খাদ্য জাল। বোঝা গেছে? মানে ইন্টার কানেক্টেড এরা, এক একটা স্পিসিস আর একটার সাথে, কিন্তু একটা ট্রপিক লেভেল আছে। আচ্ছা বুঝতে ম্যাম, পেরেছো? একটা কোশ্চেন আছে। হুম বলছি যে গস লটা তাহলে এখানে অ্যাপ্লাই হচ্ছে কি করে? কেন, মানে কি সেন্সে বলছো বলো? কোন মানে জায়গাটা, আপনি, এই ফুড ওয়েবে? হ্যাঁ ফুড ওয়েবে, বলো। মানে একটা আপনি বলছিলেন না যে গস লতে একটা জায়গায় দুটো একই টাইপের প্রাণী থাকতে পারবে না, মানে একই শুধুমাত্র একটা জায়গা আমি বলছি না, শুধুমাত্র একটা জায়গা নয়, ওটা বলছি ইকোলজিক্যাল নিচ, নো টু স্পিসিস ক্যান এক্সিবিট সেম ইকোলজিক্যাল নিচ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মানে ও সেম জায়গায় থাকতে পারে কিন্তু সেম জিনিস খাবে না, বা মানে কিছু একটা ডিফারেন্ট হবে, না হলে ওখানে ধরো ওই যে ওভারল্যাপিং এরিয়াটা, ওইখানে ধরো দুটো স্পিসিস যদি খুব বেড়ে যায় তখন কিন্তু ওখানে একটা স্পিসিস আর একটা স্পিসিসের সাথে কম্পিটিশন খুব বেড়ে যাবে, তখন একটা স্পিসিসকে কিন্তু আর একটা স্পিসিস কি করবে, ওখান থেকে সরিয়ে দেবে। ওইটাই হচ্ছে ওই কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল, মানে কম্পিটিশনের দ্বারা এক্সক্লুড করে দিচ্ছে। ওখানে তো রিসোর্সটা সেম হয়ে মানে লিমিটেড হয়ে রিসোর্স হয়ে যাবে না, খাবার টাবার কম পাবে, সেজন্য যে ডমিনেন্ট সে অন্যজনকে ছড়িয়ে দেবে ওখান থেকে। ঠিক আছে। ওকে ঠিক আছে, এবার আমি নেক্সটে যাই। এবার আসছে পিরামিড। মানে বাঘ সিংহ শেয়াল এরা পাশাপাশি বাড়িতে থাকবে নাই তো? না না, দেখো এবার আসছে পিরামিড। তো পিরামিড মানে আমরা যে এই ট্রফিক লেভেল পড়লাম, তো ওই ট্রফিক লেভেলগুলোকে আমরা যদি একটা পিরামিডের আকারে সাজাই, মানে ধরো পিরামিডের নিচের দিকটা কি হয়, চওড়া,
আস্তে আস্তে শঙ্কুর মতো ওপর দিকটা একদম সরু হয়ে গেছে, সেটাই তো পিরামিডের স্ট্রাকচার, তাই তো? হ্যাঁ তো ম্যাম। এবার ধরো এই আমরা একদম এক একটা ট্রপিক লেভেলকে একদম পরপর নিচ থেকে ওপরের দিকে আমরা সাজাচ্ছি। হ্যাঁ, এইটাতে ধরো ফার্স্ট ট্রপিক লেভেল, এটা সেকেন্ড ট্রপিক লেভেল, থার্ড ট্রপিক লেভেল, ফোর্থ ট্রপিক লেভেল, এরকম করে পরপর যাচ্ছে। তো এবার এই যে মানে পিরামিড মানে হচ্ছে আমরা যে ওই ট্রপিক লেভেল গুলোকে একটা পিরামিডের আকারে দিচ্ছি, এইটাকেই বলা হচ্ছে পিরামিড। তো এই যে মানে পিরামিড রয়েছে, তো এই পিরামিডটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পিরামিড অফ এনার্জি, শক্তির পিরামিড, আর একটা হচ্ছে সংখ্যার পিরামিড, পিরামিড অফ নাম্বার, আর একটা হচ্ছে পিরামিড অফ বায়োমাস বা জীব ভরের পিরামিড। তো ফার্স্ট আমরা কি করব, পিরামিড অফ এনার্জি, শক্তির পিরামিড করি। তো এখানে দেখো বলছে শক্তির পিরামিড ওয়াইজ আমরা যে ওই লিন্ডেম্যানস লটা পড়লাম, ওখানে 10% ল, ওখানে বলছে যে আমরা না প্রোডিউসারকে একদম নিচের তলার ইয়ে ফার্স্ট ট্রপিক লেভেলে লিখেছি, এখানে সেকেন্ড ট্রপিক লেভেল রয়েছে, ঠিক আছে? এখানে কারা রয়েছে? প্রাইমারি কনজিউমার গ্রাসহপার, তারপর সেকেন্ডারি কনজিউমার, এখানে হচ্ছে টার্সিয়ারি কনজিউমার। তাহলে একটা ট্রপিক লেভেল থেকে আর একটা ট্রপিক লেভেলে পরপর যে এনার্জিটা যাচ্ছে, মানে একে খাচ্ছে মানে কি, এর মধ্যে এনার্জি রয়েছে সেটাকে মানে নিচ্ছে, তার মধ্যে এনার্জিটা যাচ্ছে, আবার এখান থেকে এখান, এখান থেকে এখান নিয়ে একদম লাস্ট ট্রপিক লেভেলে যাচ্ছে। এই যে আস্তে আস্তে শক্তিটা কি হচ্ছে, কমছে তো 10% হারে, এইটাকেই বলা হচ্ছে পিরামিড অফ এনার্জি। বোঝা গেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম এটা কি ওই 10% ল এর মতনই, মানে 10 কমছে ব্যাপারটা যত উপরে যাচ্ছে? হ্যাঁ, 10% ল মানে বলছে যে একটা ফুড চেনের মধ্যে মানে একটা টপিক লেভেল থেকে আরেকটা টপিক লেভেলে যাচ্ছে, তো তো সেইটাই আর কি, মানে ওই শক্তিটাই তোমার 10% হিসেবে কমে কমে যাচ্ছে, সেটাই হচ্ছে পিরামিড অফ এনার্জি। একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যাচ্ছে, সেটা 10% কমে কমে শক্তির পিরামিড। এবার মানে হ্যাঁ ওইটা এটা একই তাই তো, মানে 10% ল যেটা বলছে এইটাও তাই একই জিনিস বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10% হিসেবেই এটা ডিডাকশন হচ্ছে। ওকে। নেক্সট আসছে দেখো পিরামিড অফ নাম্বারস। এটাকে বলা হচ্ছে, দেখো এমনিতেই দেখতে পাবে যে আমাদের সবুজ উদ্ভিদের সংখ্যা কত বেশি থাকে, একটা যদি আমরা ট্রপিক লেভেল দেখি বা একটা যদি ফুড চেইন দেখি, সেখানে দেখবো মানে ধরো একটা ক্যাটারপিলার কত পরিমাণ মানে গাছ পাতা খেলে তবে ওর পেট ভরে, ঠিক আছে? একটা ট্রপিক লেভেলে আমরা যদি দেখি, তাহলে এই ফার্স্ট ট্রপিক লেভেলে সবুজ উদ্ভিদের সংখ্যা অনেক বেশি থাকে, তারপর আস্তে আস্তে যত পরবর্তী খেলে টপিক লেভেলে যাব, ক্যাটারপিলারের সংখ্যা কমবে, এখানে তোমার এই পাখির সংখ্যা কমবে, তারপরে হচ্ছে যে তোমার কি হয় না, যে মেন টার্সিয়ারি কনজিউমার রয়েছে তার সংখ্যা কম থাকে, মানে বড় পাখি, এটা যে ছোট পাখিকে খাবে, বা এখানে যদি আমরা বড় পাখি না দিয়ে কোনো কার্নিভোরসকেও দিই, তার সংখ্যাটা কম হয়। ফলে আমরা পিরামিডের একটা স্তর থেকে ফার্স্ট টপিক লেভেল থেকে যখন একদম হায়ার টপিক লেভেলের দিকে যাচ্ছি, তখন আমরা দেখবো কি না এর মধ্যে তোমার নাম্বারটা কমে কমে যাচ্ছে, ঠিক আছে? এটাই হচ্ছে পিরামিড অফ নাম্বারস। আর নেক্সট আসছে পিরামিড অফ বায়োমাস। এই বায়োমাসটা কি, এটা হচ্ছে জীব ভর, মানে অ্যাকচুয়ালি এটা যদি ব্রড সেন্সে দেখো তাহলে ওজনটাকে বোঝায়, মানে ওয়েট, ঠিক আছে? তো এমনি আমরা যদি জেনারেল ইকোসিস্টেম নেই, যেমন ধরো একটা টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, সেখানে দেখবো কি বায়োমাসটা আস্তে আস্তে মানে কমতেই থাকে, ঠিক আছে? এখানে কিন্তু এটা আপরাইট অবস্থাতেই থাকে পিরামিডটা, মানে আস্তে আস্তে দেখো এরকম করে কমতে কমতে যাচ্ছে। এর স্ট্রাকচারটা যেমন এখানে এরিয়াটা বেশি ছিল, আস্তে আস্তে কমছে, তেমনি এর ওজনটাও ধরো প্রোডিউসার অনেক বেশি, তার থেকে হার্বিভোরস একটু কম, তারপর প্রাইমারি কার্নিভোরটা একটু কম, তারপর টপ কার্নিভোরের সংখ্যা কম, বাঘ সিংহ এগুলোর সংখ্যা কমই থাকে একটা ফুড চেনে, ঠিক আছে? একটা বাঘ 2-3টে হরিণকে খেয়ে নিতে পারবে, ঠিক আছে? 2-3টে শেয়ালকে খেতে পারে। তো এই যে ইয়েটা, এটা দেখো আপরাইট অবস্থাতেই থাকে বায়োমাসটা, মানে ওজনটা আস্তে আস্তে কমতে কমতে যাচ্ছে। কিন্তু কখনো কখনো মানে এটা তোমার মেরিন ইকোসিস্টেমের মধ্যেই অ্যাকোয়াটিক ইকোসিস্টেমেই কিছু কিছু সময় দেখতে পাওয়া গেছে যে এখানে পিরামিডটা অনেক সময় ইনভার্টেড পিরামিডও দেখতে পাওয়া যায়, কারণ এইখানে যে এই প্রোডিউসার গুলো এখানে থাকে,
যে জুপ্ল্যাঙ্কটন বা ফাইটোপ্ল্যাঙ্কটন থাকে, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মানে লাইফ সাইকেলটা এদের খুব কম দিনের হয়, বা এতটাই ওয়েটে কম হয়, হ্যাঁ, যে এদের এদের আস্তে আস্তে যে হার্বিভোরস মানে বা এই জীবগুলোকে যারা খায় তাদের ছোট মাছের সংখ্যা একটু বেশি, আবার কার্নিভোরের সংখ্যাটা তার থেকে বড় মাছ তিমি ফিমি হাঙর একটা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে দেখতে পাওয়া যায় যে একটু নাম্বারটা বেশি রয়েছে, তো বা ওয়েটটা বেশি রয়েছে। ফলে অনেক সময় এইটা কোয়েশ্চেন আসে যে ইনভার্টেড পিরামিড আমরা কিসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, অনেক সময় দিতে পারে। ঠিক আছে, একটা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের ক্ষেত্রে কিন্তু আমরা ইনভার্টেড পিরামিড একমাত্র দেখতে পারি অনেক সময়, কিন্তু এমনি যদি আমরা টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমে দেখি তাহলে কিন্তু এটা আপরাইট পিরামিডই দেখা যায়। মানে ইনভার্টেড পিরামিডে প্রোডিউসারের সংখ্যা কম, হ্যাঁ আর কম, কার্নিভারের সংখ্যা বেশি থাকে। হ্যাঁ কম মানে কি বলতো, ওদের বডি ওয়েটটা খুব কম। একটা অণুজীবের মাইক্রোবস বা ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটনের কত ওয়েট হবে, বা ওরা ওরা কি বলতো খুব তাড়াতাড়ি লাইফ সাইকেলটা কমপ্লিট করে মানে মারা যায়। কিন্তু ম্যাম ওদের সংখ্যাই তো বেশি থাকে নাকি, মানে এটা তিমি মাছ বা হাঙর এদের সংখ্যা তো সংখ্যা আমি বলছি না তো, এটা নাম্বার অফ পিরামিড নয়, এটা নাম্বার অফ পিরামিড অফ বায়োমাস। ওজনটা নিয়ে, হ্যাঁ ওজনটা নিয়ে, আচ্ছা। হ্যাঁ, নাম্বার অফ পিরামিডে দেখো এখানে আপরাইটই আছে, এটা সরি এটা দেখো আপরাইটই আছে, ঠিক আছে। তো এটাতেও তোমার পিরামিড অফ বায়োমাসেও কিন্তু এই আপরাইট পিরামিডই দেখতে পাওয়া যায়, কিন্তু একমাত্র অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের ক্ষেত্রে কিছু কিছু সময় কোনো কোনো ইকোসিস্টেমের ক্ষেত্রে এইটা তোমার ইনভার্টেড হয়। অ্যাকোয়াটিকে প্রোডিউসারটা কারা কারা আছে? ওই তো ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন কিছু কিছু থাকে, মানে ওই মাইক্রোবস টাইপেরই হয় কিছু কিছু, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসছি দেখো একটা, এটা হচ্ছে প্রোডাক্টিভিটি। তো প্রোডাক্টিভিটি মানে কি? প্রোডাক্টিভিটি মানে হচ্ছে যে মানে একটা ইকোসিস্টেম বা একটা ইকোসিস্টেমই বলবো, এটা কি প্রোডাকশন করছে, মানে কি প্রডিউস করছে, কি তৈরি করছে, সেইটা হচ্ছে প্রোডাক্টিভিটি বা যে প্রোডাকশন সেটা, আর যে রেটে করছে প্রডিউসটা সেইটা হচ্ছে ওর প্রোডাক্টিভিটি। এখানে দেখো বলছে দ্য অ্যামাউন্ট অফ লাইট এনার্জি কনভার্টেড টু কেমিক্যাল এনার্জি by an ecosystem's autotrophs over a given period of time। আচ্ছা এইসব দাগ আবার কে করছো, বা পড়ে গেছে নাকি ভুল করে? ওকে ঠিক আছে চলো, দেখো এখানে বলছে দ্য অ্যামাউন্ট অফ লাইট এনার্জি কনভার্টেড টু কেমিক্যাল এনার্জি by an ecosystem's autotrophs over a given period of time via the process of photosynthesis। তাহলে প্রাইমারি প্রোডাক্টিভিটি মানে এই প্রোডাক্টিভিটি আমি তো বললাম মানে যে রেটে একটা ইকোসিস্টেম প্রোডাকশন করছে বা প্রডিউস করছে কিছু, সেইটাকে বলা হচ্ছে প্রোডাক্টিভিটি। তো এই প্রোডাক্টিভিটিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে করা হয়, একটা হচ্ছে প্রাইমারি প্রোডাক্টিভিটি আর একটা হচ্ছে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। তো প্রাইমারি প্রোডাক্টিভিটি কাকে বলবো, মানে আমরা যখন এই সবুজ উদ্ভিদ দেখছি আর কি ফার্স্ট ট্রফিক লেভেলে প্রডিউসাররা তারা কি করছে, সূর্যের আলোটাকে নিয়ে একটা কেমিক্যাল এনার্জি মানে রাসায়নিক শক্তি তে কনভার্ট করছে, এবং সেইটাকে কি করছে, আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করছে। কারা করছে না, ওই সবুজ উদ্ভিদ অটোট্রপসরা সময় ধরে, তাহলে ফটোসিনথেসিসের দ্বারা এইটাকেই বলা হচ্ছে। এবং এনার্জিটাকে কি করছে, ওরা স্টোর করছে আর কিছু প্রোডাকশন করছে। কি প্রোডাকশন করছে না, খাবার মানে গ্লুকোজ তৈরি করছে। তাহলে এই যে প্রোডাকশন এটাকেই বলা হচ্ছে প্রাইমারি প্রোডাক্টিভিটি, ঠিক আছে। এবার প্রাইমারি প্রোডাক্টিভিটিকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে জিপিপি মানে হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি, আর একটা হচ্ছে কি নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। গ্রস মানে কি বলা হয় বলো তো, গ্রস মানে কি কনসেপ্ট হয়, কেউ একজন বলো তো। গ্রস মানে আমরা কি গ্রস মানে টোটাল ব্যাপারটা, হ্যাঁ মানে কমপ্লিট কমপ্লিট। মানে ধরো এই যে সবুজ উদ্ভিদ যে ধরো প্রোডাকশনটা করলো, ঠিক আছে, মানে গ্লুকোজ যে তৈরি করলো, সেটা তো আমাদের ধরো মেটাবলিজমে ইউজ হচ্ছে, মানে ওই গ্লুকোজ তৈরি করার সময় যে এনার্জিটা তৈরি হচ্ছে সেটাতে কি হচ্ছে, মানে আমাদের মেটাবলিজমে কিছু ইউজ হচ্ছে, বা ধরো কিছু রেসপিরেশনে ইউজ হচ্ছে,
ঠিক আছে, এনার্জিটা। তো বাট এই সবটাকে ধরে যে টোটাল প্রোডাক্টিভিটি বা গ্রস যে প্রোডাক্টিভিটি, সেইটাকেই বলা হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি বা জিপিপি। এবার ধরো নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি কাকে বলবো? আমাদের যে এখানে এনার্জিটা তৈরি হলো সালোক সংশ্লেষের সময়, সে তার মধ্যে এই গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটির মধ্যে দেখো রেসপিরেশন রয়েছে। রেসপিরেশন মানে হচ্ছে শ্বসনের সময় কিছুটা এনার্জি তো ওরা মানে লাগছে, ইউজ করছে, মানে ওই যে খাবারটা গ্লুকোজ, সেইটা তো শ্বসনের সময় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এনার্জি তৈরি করছে। তাহলে রেসপিরেশনের সময় কিছুটা পরিমাণ শক্তি কিন্তু ইউজ হয়ে গেল। ওই ইউজ হবার পরে বাকি যে তোমার টোটাল শক্তিটা পড়ে রয়েছে বা ইয়েটা পড়ে রয়েছে, সেইটাকে বলা হচ্ছে তোমার এনপিপি বা নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। তাহলে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি ইকুয়াল টু কি হচ্ছে? জিপিপি গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি মাইনাস আর, আর ফর রেসপিরেশন। আচ্ছা, এইটুকুটা বোঝা গেছে? কে বলে? হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে আমরা প্রাইমারি প্রোডাক্টিভিটিটা জানলাম। এর দুটো পার্ট, একটা হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি আর হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। ক্লিয়ার? এবার আসছি, আমি বলেছিলাম যে তোমার প্রোডাক্টিভিটি হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে প্রাইমারি প্রোডাক্টিভিটি আর একটা হচ্ছে তোমার সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। তাহলে প্রাইমারি প্রোডাক্টিভিটিটা তো জানলাম যে সবুজ উদ্ভিদ যে তোমার শক্তিটা তৈরি করছে একটা পার্টিকুলার রেটে, সেইটাকে বলা হচ্ছে তোমার কি প্রাইমারি প্রোডাক্টিভিটি। আর সেকেন্ডারি প্রোডাক্টিভিটি কি? এই যে ধরো যে রেটে এনার্জিটা একটা ফার্স্ট ট্রপিক লেভেল থেকে কনজিউমার বা মানে প্রাইমারি কনজিউমার, তারপর সেকেন্ডারি কনজিউমার, সবগুলো ট্রপিক লেভেলে এক একটাতে যাচ্ছে বা ডিকম্পোজারে, সেইটাকে বলা হচ্ছে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। বোঝা গেছে? ম্যাম আরেকবার বলবেন? কোনটা বলো? সেকেন্ডারিটা? এই সেকেন্ডারিটা। প্রাইমারি প্রোডাক্টিভিটিটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ বুঝেছিলাম। প্রাইমারি প্রোডাক্টিভিটিটা হচ্ছে যে মানে যে রেটে ওই ক্লোরোফিল দিয়ে সবুজ উদ্ভিদ যে রেটে তোমার ওই শক্তিটা উৎপন্ন করছে, বা মানে খাদ্যের মধ্যে তো আলটিমেট শক্তিই থাকে, তাই তো? যার মাধ্যমে আমরা কাজ করি, কাজ করার খাবার খাই তবে না আমরা কাজ করার এনার্জি পাই, তাই তো? তাহলে সেটা তো আলটিমেট আমাদের এনার্জি হিসেবেই স্টোর হচ্ছে বডিতে। তো এই যে ও যে খাবারটা তৈরি করলো গ্লুকোজটা, তো সেইটা তো ধরো এক টাইপের এনার্জি, খাদ্যস্থ শক্তি। তো ওই যে রেটে ওই প্রোডাকশনটা করছে, খাবারটা তৈরি করছে বা শক্তিটা তৈরি করছে, সেইটাকে বলা হচ্ছে প্রাইমারি প্রোডাক্টিভিটি। হলো? এবার ওটা তো ফার্স্ট টপিক লেভেলে রয়েছে প্রোডিউসাররা, উৎপাদকরা। এবার পরপর তো ওকে তো আবার ধরো সবুজ উদ্ভিদকে তো প্রাইমারি প্রোডিউসার যারা, সরি প্রাইমারি কনজিউমার যারা রয়েছে, প্রথম শ্রেণীর খাদক, তারা তো খাবে। এবার আবার প্রথম শ্রেণীর খাদক থেকে সেকেন্ড যে তোমার টপিক লেভেলে, থার্ড টপিক লেভেলে যারা রয়েছে দ্বিতীয় শ্রেণীর খাদক, তারা খাবে। তো এবার পরপর যে ধাপে ধাপে যে রেটে মানে শক্তিটা যাচ্ছে, সেইটাকেই বলা হচ্ছে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। আচ্ছা বুঝেছি, ঠিক আছে। ম্যাম তাহলে বলতে পারি যে প্রাইমারি প্রোডাক্টিভিটিটা অটোট্রফসের ক্ষেত্রে হচ্ছে আর সেকেন্ডারিটা হেটারোট্রফসের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম ওইটাই। তাহলে আমাদের এই ইকোসিস্টেমের যে যে টার্ম আছে সেগুলো মোটামুটি গেল। এবার একটা নতুন জিনিস আসছে, মোটামুটি বেশ ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে সাকসেশন। আচ্ছা, এই সাকসেশন ওয়ার্ডটা নিয়ে তো কি মাথায় আসছে, মানে আমরা এটাকে কি বলতে পারি? সাকসেশন কাকে বলতে পারি? মানে ইন জেনারেল আমি বলছি, মানে ওয়ার্ডটা শুনে কি মনে হচ্ছে? মানে একজনকে সরিয়ে আরেকজন শোষণ। হ্যাঁ, শোষণ বা এরকম মানে একজনকে সরিয়ে আরেকজনের আসা, একজনকে সরিয়ে আরেকজন সেই জায়গায় বসছে। সাকসেশন ওয়ার্ডটা মানে হচ্ছে কি বলতো, ধাপ, এক একটা ধাপে ধাপে যাচ্ছে সাকসেশন মানে। এগিয়ে যাওয়াকে সাকসেশন বলে? হ্যাঁ, মানে ওইটাই আর কি। এগিয়ে যাওয়া মানে হচ্ছে ওই ধাপে ধাপে এগুনো, এক একটা ধাপ পার করবে আর একটা আসবে, ওইটাকে বলা হচ্ছে সাকসেশন। তো দেখো মানে সাকসেশন হচ্ছে যখন মানে কোনো একটা এরিয়াতে ধরো সেখানে লাইফ থাকলো, মানে না থাকতেও পারে, আবার ধরো কিছু একটা জায়গায় লাইফ এক্সিস্ট করছে অলরেডি, সেই জায়গায় কোনো কারণে তোমার সেখানকার যে ইকোসিস্টেমটা রয়েছে
সেটা ড্যামেজ হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। কিন্তু তারপরেও আবার সেইখানে লাইফটা ক্রিয়েট হচ্ছে, মানে আবার নতুন স্পিসিস আসছে সেখানে, আবার পাখি আসছে, পুরো ইকোসিস্টেমটা তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এই যে জিনিসটা, একটা নতুন কিছু আসা, নতুন কিছু তৈরি করা, এইটাকেই বলা হচ্ছে সাকসেশন। তো এই সাকসেশন জিনিসটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি সাকসেশন আর একটা হচ্ছে সেকেন্ডারি সাকসেশন। তো প্রাইমারি সাকসেশন আমরা কাকে বলবো? প্রাইমারি সাকসেশন হচ্ছে যখন ধরো একটা, মানে এই পতিত জমি বলে না, মানে ধরো অনেক দিন ধরে যে জায়গাটায় কোনো চাষ হয়নি, বা যে জায়গাটাকে আমরা ফেলেই দিয়েছি সেই জায়গাটা কিছু হবার নয় বলে, হ্যাঁ, একটা পড়ে আছে, একটা ফালতু এরিয়া পড়ে আছে, বা ধরো একটা পাহাড় রয়েছে, সেখানে একটা বড় পাথর রয়েছে। তো এবার সেই জায়গাটাতে মানে লাইফ আসার বা একটা ইকোসিস্টেম তৈরি হওয়ার কোনো জেনারেলি চান্সই নেই, কিন্তু হঠাৎ করে কিছু একটা কারণে সেই জায়গাতে ধরো একটা লাইকেন এলো, হ্যাঁ, মানে ধরো পাখি পায়ে করেই এসে সেখান থেকে কোনো জায়গা থেকে নিয়ে এসে সেখানে ফেলে দিল একটা পাথরের ওপর, বা একটা যে জায়গাটা এই যে বেয়ার রকটা রয়েছে এখানে ধরো কিছুভাবে কোনো লাইকেন বা মস চলে এলো। তো ওই লাইকেনটা কি করবে এই জায়গাটাতে এসে, এখানে যে পাথরটা থাকবে সেই পাথরটাকে বা রকটাকে ও বিভিন্ন ধরনের ক্রিয়া করে, বা ও একটা অ্যাসিড সিক্রেট করে, যেটার মাধ্যমে ওই পাথরটাকে ও ভেঙে ফেলতে পারে, টুকরো টুকরো করে দেয়, ঠিক আছে। এবার বিভিন্ন ধরনের ওয়েদারিং প্রসেস বা জিওগ্রাফিক্যাল প্রসেস, কেমিক্যাল প্রসেস চলবে, এবং ওর মধ্যে একদম ওটাকে ভেঙে গ্রাইন্ড হয়ে যাওয়ার পর বা ওখান থেকে নতুন করে সয়েল তৈরি হবে, একদম মাটি জন্মাবে, ঠিক আছে। তো তারপরে কি হবে, আস্তে আস্তে যখন এই মাটি আসবে সেখানে ধরো ছোট ছোট মানে ঘাস হবে, ছোট ছোট একদম প্ল্যান্ট হবে, আস্তে আস্তে হলো। এবার আস্তে আস্তে ধরো ওই লাইকেনটা তো অনেক দিন হলো, এবার লাইকেনটা আস্তে আস্তে মারা গেল, ফলে ওর মধ্যে যে সমস্ত নিউট্রিয়েন্টস গুলো রইলো সেগুলো মাটির সাথে মিশ্রণ হলো, এবার আস্তে আস্তে মাটিটা আরো উর্বর হয়ে গেল। তারপর লাইকেনটা যাওয়ার পর ধরো মস এলো, ফার্ন এলো, বিভিন্ন ধরনের ছোট ছোট হার্বস, শ্রাবস, এগুলো সব আস্তে আস্তে এখানটায় গ্রো করতে শুরু করলো, ফলে তারাও কালক্রমে আস্তে আস্তে যখন মরে যাবে, তাদের লাইফ সাইকেল কমপ্লিট হয়ে গেল, আবার সেগুলো মাটির সাথে মিশলো এবং মাটিটাকে আবার উর্বর করলো, পরে আরো বেশি মানে বড় গাছ তৈরি হবার এরা হয়ে গেল, মানে কেপেবল হয়ে গেল মাটিটা। ফলে এখানে একদম দেখো বড়, আচ্ছা এই দাগগুলো কে করেছো গো, একটু মুছে দাও, ছবিটা ক্লিয়ার এখানে দেখা যাচ্ছে না, সবাই দেখতে পাবে না। শুনতে পাচ্ছ? হ্যালো? এটা আপনিও মুছতে পারবেন, ক্লিয়ার অল করে দিন, মুছে যাবে। এটা যে করেছে সে হয়তো বুঝতে পারেনি। ক্লিয়ার অল ড্রয়িং, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি জানতাম না, ঠিক আছে। তো দেখো এখানে কি হচ্ছে, মাটিটা আস্তে আস্তে এখানে উর্বর হচ্ছে, এবং এখানে দেখো বড় গাছ যেগুলো ট্রি সেখানে গ্রো করতে শুরু করেছে। তাহলে এই জিনিসটাই আমরা একটা কি দেখলাম টোটাল প্রসেসটাতে, মানে এখানে কিছুই ছিল না, কিন্তু আস্তে আস্তে দেখো একটা বড় গাছের বা এখানে একটা পুরো একদম জঙ্গল ফরেস্ট হয়ে গেল, বা একটা ইকোসিস্টেম একটা গ্রো করলো। এই জিনিসটাকেই বলা যায় মানে যেখানে কোনো জীবনের অস্তিত্ব ছিল না, কিন্তু আস্তে আস্তে একদম বড় গাছ জন্মালো, এই জিনিসটাকে বলা হচ্ছে প্রাইমারি সাকসেশন। এটার এক্সাম্পল হলো সিঙ্গুর। সিঙ্গুর টাটার কারখানা। সেই আর কি, মানে কিছু ওখানে আর বলার নেই। ম্যাম তাহলে এই প্রসেসটাতে, এই প্রাইমারি সাকসেশন তো অনেক সময় নেয়, অনেক টাইম কনজিউমিং এটা। মানে টেকস আ ডিকেড, আচ্ছা, প্রচুর সময় নেয়, মানে একদিনে হয়ে যায় না এটা, কারণ এগুলো বুঝতেই পারছো, মানে একটা শিলার ওয়েদারিং প্রসেস বা জিওগ্রাফিক্যাল প্রসেস হতেই কত বছর মানে টাইম লেগে যায়, ঠিক আছে। তো একদিনে কিন্তু এটা হয় না। তাহলে এইটার হচ্ছে কি কোনো ব্যারেন ল্যান্ড বা কোনো ধরো স্যান্ড ডিউনস বা এইখান থেকে যখন একদম যেখানে কোনো জীবনের অস্তিত্ব থাকার কথা নয় বা ছিল না, একদম নাথিং থেকে যখন একটা ইকোসিস্টেম গ্রো করবে, সেইটাকে বলা হচ্ছে একদম প্রাইমারি সাকসেশন। আর একটা নেক্সট আসছি আমরা, দেখো সেকেন্ডারি সাকসেশন। এই সেকেন্ডারি সাকসেশনটা কি হচ্ছে, ধরো একটা ফরেস্ট ছিল,
ঠিক আছে, এই যে আমরা অ্যামাজনের রেন ফরেস্ট দেখলাম দাবানল হয়ে গেল, তাই তো? অ্যামাজনে দাবানল হলো, তো প্রচুর গাছ মারা গেল সেখানে। ঠিক আছে, তাহলে ওই যে গাছটা মারা গেল সেইখানে তো ওখানকার যে ইকোসিস্টেমটা ছিল সেটা তো একদম অনেকটা এরিয়া ড্যামেজ হয়ে গেল, তাই তো? কিন্তু ওখানকার যে মাটিটা রয়েছে সেই মাটিটা তো আগুনের ফলে মানে গাছগুলো মরলো, মাটিটার তো সেরকম ভাবে কোনো ক্ষতিগ্রস্ত অতটা হলেও হবে না, মাটিটা তো থাকবে। এবার ধরো যত সময় যাচ্ছে আস্তে 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 মাটিটা আরো নিউট্রিয়েন্ট নিয়ে নিয়ে গ্রো করলো, ভালো হলো। এবার ওর মধ্যে ধরো কোনো পাখি এসে কিছু ফেললো বা ছোট ছোট ঘাস গজাতে থাকলো, আস্তে 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 সূর্যের আলোতে সেইগুলো এবার ওই ঘাসগুলো থেকে আস্তে আস্তে দেখো এখানে তোমার হার্বস জন্মালো, হার্বস থেকে শ্রাবস হলো আস্তে আস্তে, বা পাইন, ফার, ওক, এই সমস্ত যে সমস্ত ছোট গাছগুলো আছে সেগুলো জন্মালো, তারপর আস্তে আস্তে বড় ট্রি হলো। তাহলে এখানে এইটা হচ্ছে কি সেকেন্ডারি সাকসেশন, মানে একটা অলরেডি এক্সিস্টেড ফরেস্ট বা একটা ইকোসিস্টেম ছিল, সেইটা কোনো কারণে ধরো প্রচুর ঝড় হয়েছে, অনেক গাছ সেই জায়গাটা একদম ধ্বংস হয়ে গেছে, বা দাবানল হয়েছে, আগুনের জন্য পুরো গাছ এরিয়াটা একদম নষ্ট হয়ে গেছে। সেইটা থেকে আবার যখন এখানে একটা টোটাল ফরেস্ট তৈরি হচ্ছে, এই জিনিসটা হচ্ছে সাকসেশন, সেকেন্ডারি সাকসেশন। এখানে কিন্তু একদম নাথিং থেকে কিন্তু তোমার তৈরি হচ্ছে না, এখানে মাটিটা অলরেডি থাকছে। আর এখানে যে টাইমটা লাগে সেটা কিন্তু প্রাইমারি সাকসেশনের থেকে একটু কম লাগে, যেহেতু মাটিটা অলরেডি তৈরি হয়ে আছে, তাই গাছগুলো হতে হতে টাইম তো লাগবেই, কিন্তু প্রাইমারি সাকসেশনের থেকে কম টাইম লাগে। তাহলে বোঝা গেছে সেকেন্ডারি সাকসেশন আর প্রাইমারি সাকসেশনের মধ্যে ডিফারেন্স। সেকেন্ডারি সাকসেশনে মাটিটা আছে মানে তৈরি আছে। হ্যাঁ, এখানে সয়েলটা করছে তৈরি, মানে ধরো অতটাও ফার্টাইল না হলে কিন্তু মাটিটা এক্সিস্ট করছে, মাটিটা হওয়ার যে টাইমটা সেইটা কিন্তু এতে লাগছে না। ওকে, এবার নেক্সট আর একটা জাস্ট জিনিস আছে, সেইটা হচ্ছে অটোজেনিক সাকসেশন আর অ্যালোজেনিক সাকসেশন। দেখো অটোজেনিক সাকসেশন কাকে বলে? এই সাকসেশনটাতে যেখানে ধরো মানে ওই ইয়েটার মধ্যে ইকোসিস্টেমের মধ্যে যে অর্গানিজম গুলো রয়েছে তারাই যে সমস্ত ওই এনভায়রনমেন্টের মধ্যে চেঞ্জ গুলো আসছে মানে আনছে। ধরো কোনো জায়গার একটা মানে গাছকে কোনো একটা অ্যানিমাল খেয়ে দিল বা মাটিটাকে অনুর্বর করে দিল কোনো কারণে, ফলে সেই জায়গার কি হচ্ছে একটা সাকসেশনটা, মানে আস্তে আস্তে যে সমস্ত স্পিসিস গুলো গ্রো করবে গ্রো এর রেটটা কমে যাবে, গ্রোথের রেটটা বা সাকসেশন যে রেটে হচ্ছিল সেই রেটটা কমে যাবে। ঠিক আছে, তো এই মানে সাকসেশনে থাকাকালীন মানে অর্গানিজম গুলো যে সমস্ত নিজেদের জন্য যে চেঞ্জটা আনে ইকোসিস্টেমে, সেইটাকে বলা হচ্ছে তোমার অটোজেনিক সাকসেশন, নিজেদের জন্য অটোজেনিক। আর অ্যালোজেনিক সাকসেশন মানে হচ্ছে the succession in which external environment factors cause change in the environment during succession is called allogenic succession। মানে হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট ফ্যাক্টরের দ্বারা, মানে এই ধরো আগুন হচ্ছে, ঠিক আছে, বা ধরো বড় ঝড় হচ্ছে, খুব বেশি বৃষ্টি হলো, ছোট ছোট গাছগুলো ওই জায়গাটা মারা গেল, বা ধরো কোনো জায়গায় এত বৃষ্টি হলো যে সয়েলটা লিচিং অফ সয়েল হয়ে গেল, বা সয়েলটা ধরো ইরোশন হয়ে গেল, সয়েল ইরোশন ভূমিক্ষয় হয়ে গেল, তাহলে এটা কি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের জন্য হচ্ছে। তাহলে এই এনভায়রনমেন্ট এক্সটার্নাল এনভায়রনমেন্ট ফ্যাক্টরের জন্য যে সমস্ত ওই এনভায়রনমেন্টাল চেঞ্জ গুলো আসছে বা সাকসেশনটা যে চেঞ্জ গুলো আসছে সেই ধরনের সাকসেশনকে বলা হচ্ছে অ্যালোজেনিক সাকসেশন। এটাই হচ্ছে অটোজেনিক আর অ্যালোজেনিক সাকসেশন। ম্যাম এই অটোজেনিক সাকসেশনটা এরা করছেটা কেন, মানে চেঞ্জটা যে আনছে নিজে থেকে সেটা কেন হচ্ছে? কেন আসছে মানে ওদের ওটা বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিস, ওরা মানে না চাইতেই হয়তো কোনো সময় ওরা মাটিটাকে কোনো সময় ধরো খারাপ করে ফেলছে বা মানে নষ্ট করছে, ওর নিউট্রিয়েন্ট গুলোকে ধরো মিনারেলস গুলোকে নিয়ে নিচ্ছে, বেশি বেশি পরিমাণে অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে বা এই টাইপের কিছু আর কি, মানে করছে কি পার্টিকুলার তার কোনো মানে নেগেটিভ কিছু কারণ নেই। আচ্ছা, ওটা এমনি নরমালি ওরা ওটা ইয়ে করছে। হ্যাঁ হ্যাঁ অভিযোজিত হতে চাইছে তাও হতে পারে নাকি? হতে পারে, অ্যাডাপ্টেশনের জন্য হতে পারে। ম্যাম আরো বলো, কে কি বলবে? সাকসেশন তো জেনারেলি ম্যাম ইউনিডিরেকশনাল আর প্রোগ্রেসিভ একটা সিরিজ অফ চেঞ্জেস, যেটা কিনা
মানে কোনো কিছু মানে রিলেটিভলি স্টেবল ক্লাইম্যাক্স কমিউনিটির দিকে ওটাকে আপনার নিয়ে যায়, তাহলে আপনি যে বললেন এই অটোজেনিক সাকসেশনের ক্ষেত্রে কোনো জিনিসকে ডিস্ট্রয় করছে ওরা, মানে তখনকার জন্য হোক, তাহলে এটা সাকসেশন কি করে হবে? মানে এটা তো তাহলে ওই রুলসটার অপোজিটে চলে গেল। সাকসেশন মানে মানে ধরো ডিস্ট্রয় করছে ইন দ্য সেন্স কি, মানে ওই এনভায়রনমেন্টটা চেঞ্জ করিয়ে দিচ্ছে, মানে অন্য স্পিসিস এসে ওই জায়গায় অন্যরকম সাকসেশন হবে, মানে ওই ইকোসিস্টেমটাতে বাধা ধরছে, আবার ও ধরো অন্য স্পিসিস এলো সেই জায়গাটাতে। ওকে ম্যাম। বুঝতে পেরেছো? ম্যাম অটোজেনিক সাকসেশনটা তাহলে করছে হচ্ছে অর্গানিজমস, আর অ্যালোজেনিকটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরস, মানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। হ্যাঁ 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 ম্যাম ওকে, বলো। ম্যাম বলছিলাম যে আমরা যখন প্রাইমারি সাকসেশন দেখলাম, হুম ওখানে একটা ল্যান্ড যেটা খুব একটা উর্বর নয় বা খুব একটা মানে দাঁড়াও, অনুন্নত আমি আসছি, দাঁড়াও। হ্যাঁ বলো। মানে সেটা একটা উন্নত মাটি, সেখান হ্যাঁ থেকে আস্তে আস্তে আমাদের আলো মস এই সমস্ত লাইকেন, তারপরে আস্তে আস্তে আমাদের ধীরে ধীরে ডেভেলপ করছে, এক সময় আমাদের ট্রিতে পৌঁছে গেল। হ্যাঁ সেটার ক্ষেত্রে আমরা তো অটোজেনিক সাকসেশন বলতে পারি। অটোজেনিক সাকসেশন, হ্যাঁ, কারণ ওখানেও তো যে অটোজেনিক হচ্ছে, ওখানেও তো প্রথমে তো একটা আমার ধরুন মস বা লাইকেন আছেই, সেটা তো বলতে পারি মানে ওখানের অর্গানিজমরা যদি ওই সিস্টেমটা যে সিস্টেমের মধ্যে আছে সেইখানে যদি ও চেঞ্জ করে কিছু, তাদের চেঞ্জের জন্য যে সাকসেশনটা হচ্ছে সেইটা হচ্ছে অটোজেনিক সাকসেশন। বলতেই পারি প্রাইমারি সাকসেশনের ক্ষেত্রে অটোজেনিক সাকসেশন হতেই পারে। আচ্ছা। আর এমনি ওই যে সেকেন্ডারির ক্ষেত্রে অ্যালোজেনিক, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেখানে ধরো একটা দাবানল বা ভূমিক্ষয় হলো, সেই জায়গাতে মানে যে সাকসেশনটা এক্সটার্নাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেটা করছে সেইটা হচ্ছে তোমার অ্যালোজেনিক সাকসেশন। অ্যালোজেনিক, ঠিক আছে ম্যাম। আচ্ছা ম্যাম, এই যে প্রাইমারি সাকসেশন আর সেকেন্ডারি সাকসেশন এগুলো হচ্ছে ইকোলজিক্যাল সাকসেশনের দুটো পার্ট, তাই তো? তাহলে এই অটোজেনিক সাকসেশন আর অ্যালোজেনিকটাও কি এটার মধ্যেই পড়ছে? হ্যাঁ, মানে এটা অন্য ধরন ভাবে ভাগটা করছে সাকসেশনকে। মানে এটা যেমন একটা ফরমেশন দিক থেকে ভাগ করছে, মানে নিউ আচ্ছা একটা ধরো ইকোসিস্টেম বা একটা ইয়ে তৈরি হচ্ছে, জায়গা মানে হ্যাঁ ইকোসিস্টেমই বলবো তৈরি হচ্ছে, ঠিক আছে। আর ওইটা ধরো বলছে কার এফেক্টের জন্য কি হচ্ছে, মানে হ্যাম্পার হচ্ছে বা ভালোও হতে পারে জিনিসটা। অটোজেনিক যে সবসময় ওখানে অন্য স্পিসিস আসবে খারাপ হবে তা না, ওটা ভালোও হতে পারে, আচ্ছা, পজিটিভ এই সেন্সেও হতে অটোজেনিক আর পারে। অ্যালোজেনিক হচ্ছে এফেক্টের উপরে বেস করে এগুলোকে ডিভাইড করা হয়েছে। হ্যাঁ ওকে ম্যাম লোকাস্ট অ্যাটাকটাকে তাহলে কি অটোজেনিক হতে পারে সাকসেশন? লোকাস্ট অ্যাটাক হ্যাঁ, অটোজেনিক যেটা সাকসেশন ইয়েতে হয়েছে না। নর্থ ওরা ইন্ডিয়াতে, যেটা ওরা দেখো কোনো তো মানে সাকসেশনে কি ওরা সেইভাবে তোমার কিছু হ্যাঁ ইয়ে করছে, ওরা তো এসে তোমার ওই যে জায়গাটার আছে গাছপালা সেই জায়গার ধানটাকে খেয়ে শুধুমাত্র চলে যাচ্ছে, সেখানে তো কোনো মাত্র মানে একটা বড় কমিউনিটি বলতে কিছু নেই, তাই না? মানে অ্যাকচুয়ালি ওই জায়গাটাতে তো ওরা থাকে না, অন্য জায়গা থেকে এসে ওরা ওই জায়গাটাকে খেয়ে বাইরে চলে থেকে যায়। এসছে। হ্যাঁ, তাহলে এটা মানে ওই জায়গাটার কোনো সাকসেশনের এফেক্ট তো ফেলবে না। আচ্ছা, অটোজেনিক সাকসেশনে আর কি সয়েলের চেঞ্জ হওয়াটা কি জরুরি? মানে জরুরি সয়েলের না, জরুরি না, হতে পারে। মানে সেটা শুধুমাত্র যে সয়েল হবে তা নয়, ধরো একটা অ্যানিমাল, মানে ধরো একটা একটা ছোট ছোট শ্রাবস রয়েছে বা হার্বস রয়েছে, সেটাকে ধরো কোনো একটা অ্যানিমাল ধরো অনেক দিন ধরে একটা প্রজাতি এসছে যেটা খেয়েই যাচ্ছে, তাহলে ওই জায়গায় ওই স্পিসিসটা তো ভ্যাকিউম তৈরি হচ্ছে না। এবার ধরো ওই অ্যানিমালটা যদি ওই স্পিসিসটা ছাড়া অন্য স্পিসিসকে খায়, মানে না খায়, তাহলে অন্য স্পিসিস সেইখানে গ্রো করতেই পারে। একটা কাঁটা জাতীয় গাছ, ধরো একটা হরিণ এসছে ওই জায়গায় ফরেস্টে, সেই হরিণটা ধরো একটা গাছ জন্মেছে, ছোট ছোট মানে শ্রাব আছে বা হার্বস আছে, সেগুলোকে খেয়ে নিচ্ছে। এবার ওই জায়গায় ধরো যদি কোনো একটা অন্য ধরনের কিছু টক্সিন সিক্রেট করছে সেরকম যদি গাছ এলো, তাহলে সেটাকে তো হরিণটা আর খাবে না। ফলে সেই জায়গাটাতে অন্য অন্য ধরনের একটা আদার্স তার থেকে একটা বড় গাছ তৈরি হচ্ছে। তো ফলে সেইটার জন্য ওই ইকোসিস্টেমের যে ওই মানে সাকসেশনটায় যে হ্যাম্পার হচ্ছে, সেইটা হচ্ছে তোমার অটোজেনিক। ওকে ম্যাম, ওকে, ঠিক আছে। আচ্ছা ম্যাডাম,
হ্যাঁ বলছি প্রাকৃতিক দুর্যোগ ধরুন ভূমিকম্প বা দাবানল বা অগ্নুৎপাত এগুলো তাহলে অটোজেনিকের মধ্যে পড়ছে তাই তো? অটোজেনিক সাকসেশন। না না না, অ্যালোজেনিক। ওটা তো নিজে নিজে তো করছে না অর্গানিজমটা, ওটা তো এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, মানে এনভায়রনমেন্টের দ্বারা হচ্ছে, এক্সটার্নাল এনভায়রনমেন্টের জন্য হচ্ছে, সেইটা তো হ্যাঁ হচ্ছে হ্যাঁ তোমার অ্যালোজেনিক। বুঝতে পেরেছো? তাহলে সেভাবে লোকাসটাও তো অ্যালোজেনিক হতে হ্যালো, পারে, সেক্ষেত্রে লোকাসটাও তো অ্যালোজেনিক হতে পারে, লোকাস ডাটা। এটা দেখো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস বলছে। লোকাস্ট কি মানে কোনো একটা ন্যাচারাল ফ্যাক্টরের মধ্যে পড়ে কি, মানে ডিজাস্টার বা এই ধরনের কিছু? আচ্ছা আচ্ছা, মানে অন্য একটা অ্যাকচুয়ালি ইকোসিস্টেম থেকে লোকাস্ট এসে কিন্তু করলে কোনো হবে না। না হবে না নয়, মানে তুমি একটা মানে একটু ভাবলেই বুঝতে পারবে যে লোকাসটা যে এখানে এলো, মানে এইটা তো ওর নিজস্ব এরিয়া নয়, বা এখানে ও কিন্তু কোনো একটা সাকসেশন করতেও আসেনি, ও জাস্ট এসছে খেয়ে চলে গেছে। তো এটাতে কি ক্ষতি হয়েছে? ওই জায়গাটাতে আবার যদি ওই গাছগুলো লাগায় তাহলে তো ওটা জন্মে যাবে। ওই সাকসেশনটাই কি কিছু ও হেল্প মানে এফেক্ট করছে? আর এইগুলো যদি হয়, মানে এই যে সাকসেশনটা বলছো, মানে এটা কিন্তু একটা তোমার মানে খুব বৃহৎ এরিয়া জুড়ে হবে, কোনো ছোট পার্টিকুলার একটা ল্যান্ডে এরকম সাকসেশন কিন্তু খুব একটা মানে হয় না, মানে বড় ইয়েতে হয় না। আচ্ছা আচ্ছা ম্যাম, এই অ্যালোজেনিক সাকসেশনের জন্যই সেকেন্ডারি সাকসেশন গুলো হতে পারে তাই তো, মানে হুম এক্সটার্নাল এফেক্ট। হুম হুম ওকে। হ্যাঁ ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, এটাই আজকের লাস্ট স্লাইড। দেখো ক্লাইম্যাক্স কমিউনিটি, একটু আগেই একজন বলছিল, হ্যাঁ ও একটা কোয়েশ্চেন করার সময় বললো, টার্মটা এলো শুনলাম, ক্লাইম্যাক্স কমিউনিটি। তো এই যে ধরো আস্তে আস্তে একটা ডিকেড লেগে যাচ্ছে, বা 2 ডিকেডসও লেগে যেতে পারে একটা সাকসেশন হতে। একটা যখন প্রাইমারি সাকসেশনে কিন্তু টাইমিংটা সব থেকে বেশি লাগে, কারণ ওখানে মাটিটা তৈরি হতেই প্রচুর টাইম লেগে যায়, ঠিক আছে? তো এবার ধরো প্রাইমারি বলি আর সেকেন্ডারি বলি, একটা সাকসেশন আসছে, তো সেখানে যে এই যে স্টেবল গ্রুপ অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, দ্যাট ইজ দ্য এন্ড রেজাল্ট অফ দ্য সাকসেশন প্রসেস, সেইটাকে হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি। আচ্ছা, আর আমরা একটা ধরো সিনেমা দেখতে দেখতে কিন্তু এই ওয়ার্ডটা বলে থাকি, তাই তো, একদম ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে, বা একটা মানে হাইয়েস্ট ইয়েতে, রেঞ্জে, হাইয়েস্ট পিক, একদম পিকে পিক, পৌঁছে গেছে। পিক, হ্যাঁ। তো সেইটাকেই এদেরকে এখানে বলা হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি। মানে এই ধরো এই যে গাছগুলো আছে, এরা এই এনভায়রনমেন্টের সাথে নিজেদেরকে অনেকটা অ্যাডাপ্টেড করে নিয়েছে, ঠিক আছে? এরা অ্যাডাপ্টেবল হয়ে গেছে এই এনভায়রনমেন্টটাতে। মানে খুব যদি বেশি কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা কিছু ডিজাস্টার না আসে, তাহলে কিন্তু এগুলোকে চট করে ভেঙে ফেলতে পারবে না, ঠিক আছে? তো সেই জন্য এই যে ইয়েটা রয়েছে কমিউনিটিটাকে, এইটাকে বলা হচ্ছে তোমার কি না ক্লাইম্যাক্স কমিউনিটি। এবার এইটাকে কি মানে এই যে স্টেবল গ্রুপ, এইটা কিন্তু মানে কথাটা কিন্তু আমরা একদম জোর গলায় বলতে পারি না, এটা কিন্তু পার্টিকুলার একটা যখন পিকে পৌঁছে যাচ্ছে বা অ্যাডাপ্ট করে নিচ্ছে, সেইটাকে আমরা বলা হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি। কিন্তু যদি আবার কিছু ধরো এখানে ধরো একটা দাবানল হলো বা ইরোশন হলো, তাহলে কিন্তু এই গাছগুলোকে আবার ফেলে দেবে, তাহলে এখানে আবার পরপর সাকসেশন হতে থাকবে, ঠিক আছে? তাহলে আমরা এটা একটা মানে স্মল সেন্সে দেখবো, ধরতে পারি যে যখন একটা প্ল্যান্ট বা অ্যানিমাল স্টেবল মানে গ্রুপ অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল, যখন ওই সাকসেশন প্রসেসটার যখন একটা অ্যাডাপ্টেশনে করে নেবে, অ্যাডাপ্টেড হয়ে যাবে ওই এনভায়রনমেন্টটাতে, এবং অনেক দিন ধরে ধরো ওরা এখানে রাজত্ব করছে বা গাছগুলো রয়েছে, সেইটাকেই বলা হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এবার এই চ্যাপ্টারটা এখানেই আপাতত ইতি, ঠিক আছে? এবার বলো কার কি প্রশ্ন রয়েছে, কি কি রয়েছে? ম্যাম, ওই যে যখন বলছিলেন অ্যাসপেক্ট অফ নিশ, ওর যে 3টে যে পার্ট, হ্যাঁ, ওইটা একটু প্রথমটা দ্বিতীয়টা একটু বলে দেবেন? অ্যাসপেক্ট অফ নিচ কিন্তু আমি পড়াইনি আজকে, ঠিক আছে? ওটা আচ্ছা, তাহলে তোমাদের ওটা আমি ওই জন্যই আমি জিজ্ঞাসা, মানে ওটা আমি বুঝতে পারিনি নাকি না মিস করেছি, সেই জন্য আপনাকে জিজ্ঞাসা পড়াইনি। করছিলাম। শোনো, মানে অ্যাকচুয়ালি না, আমি এখানে গ্রস কনসেপ্টে ওই ওই এক দুটো জিনিসই ওইখানে আছে, হ্যাঁ। তো আগে তোমরা পুরো, আমি তো এই জিনিসটা টোটাল পড়ালাম, আমি নিচের কনসেপ্টটা দিয়েছি, তো তোমরা ভিডিওটা দেখবে বা এরপর মডিউলটা পড়বে, তো নিজেরা আগে পড়ো,
ঠিক আছে মডিউলটা। ম্যাম অ্যাকচুয়ালি ওটা তারপর পড়ে বুঝতে পারলাম না বলেই আমি ভাবলাম তাহলে আমি মিস করে গেছি, সেই জন্য ওই যে পার্ট মানে যেটা যা যা আছে না 1 2 3 যেটা অ্যাসপেক্ট অফ নিশে ওটা ঠিক বুঝতে পারলাম না, সেই জন্যই অ্যাসপেক্ট অফ জিজ্ঞাসা। নিচে কিছুই না, মানে ওইটা হচ্ছে যে ওই নিচটার মধ্যে যে হ্যাবিটেটটা ওরা নিচ্ছে না, বললাম তো একটা নিচের মধ্যে ওর হ্যাবিটেট থাকবেই, মানে বাসস্থান তো থাকবেই ওর রোল প্লে করার জন্য, আচ্ছা তাই তো? এবার হুম। ওইটাকেই বলা হচ্ছে স্পেশাল নিচে, বা কি বলছে ওটাকে ফিজিক্যাল ট্রফিক স্পেস, ফিজিক্যাল ট্রফিক হ্যাঁ ট্রফিক বলে ফিজিক্যাল আছে। স্পেস অকুপাইড যেটা, সেইটাকেই বলা হচ্ছে ওদের তোমার কি স্পেটিয়াল নিশ স্পেশাল নিচ। স্পেশাল নিশ আচ্ছা। আর ম্যাম ট্রফিক যেটাই ফাংশনাল রোল যেটা বলছে, ট্রফিক যেটা মানে ও ওখানে যে রোলটা প্লে করছে, মানে ও যে কাজটা করছে সেইটাকে আচ্ছা। বলছে। আর ম্যাম একটা আছে মাল্টি ডাইমেনশনাল, মাল্টি ডাইমেনশনাল লেখাটা কি আছে একটু পড়ো। দ্য মাল্টি ডাইমেনশনাল অর হাইপার ভলিউম নিশ ইন ব্র্যাকেটে লেখা আছে পজিশন ইন দ্য এনভায়রনমেন্টাল গ্রেডিয়েন্টস। হুম তারপর ওই যে এটার নাম সাজেস্ট করেছিলেন তার নাম দিয়ে লেখা আছে। আচ্ছা এক সেকেন্ড, আমি আমি ওটা একটু দেখে আজকে বলে দেবো, ফেসবুকে পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে? ওকে আমার এই ওকে মুহূর্তে মডিউলটা এখানে নেই, তো আমি ভাবলাম যে মানে নিচ কনসেপ্টটা যেহেতু দিয়ে দিয়েছি না, সেহেতু আমি আচ্ছা ভাবলাম যে ওটা বাড়িতে একটু মাথা ঠান্ডা করে যখন পড়ো, এখন আসলে এতগুলো জিনিস মাথার মধ্যে ঘুরে হ্যাঁ গেছে তো, হ্যাঁ ঢুকে সেটাই গেছে, সেটাই তো সব জিনিসগুলোই একদম নতুন। হুম তো একটু বুঝে বুঝে যখন আস্তে আস্তে ভিডিওটার সাথে যখন মডিউলটা দেখে পড়বে, তখন আই থিঙ্ক যে বুঝতে পারবে। হুম তো ওই জন্যই ভাবলাম যে একবার তোমরা পড়ে নাও, তারপর যদি কোথাও কোনো জায়গায় কনফিউশন থাকে কিছু কিছু, তখন নিশ্চয়ই আমি তোমাদেরকে আবার ওটাকে ওকে ব্রাশ ম্যাম আপ করে ঠিক দেবো, আছে। বা ইয়েগুলো কনসেপ্টগুলো আবার ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? যে জায়গায় ডাউট গুলো থাকবে সে জায়গায় আবার ইয়ে করে দেবো। তো আচ্ছা এবার বলো, আর কার কি কোশ্চেন রয়েছে কিছু, যদি কোশ্চেন থাকে। কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম এক্সামে একটা কোশ্চেন ছিল, সেটা এখানে কি জিজ্ঞাসা করব? মানে সেটা এক্সামের যদি কোশ্চেন কোন কোন হ্যাঁ চ্যাপ্টারে বলো? আহ, আহ, বায়োলজি চ্যাপ- ইকোসিস্টেম? হ্যাঁ ইকোসিস্টেমে কোন কোশ্চেন? বায়োটিক ফ্যাক্টরস ইনক্লুড বলে যে অপশনগুলো ছিল আর কি। হুম কি কি ছিল অপশন? অপশন ছিল প্ল্যান্টস এন্ড অ্যানিমালস, ওটাই অ্যান্সার হয়েছে আর কি। আর হুম বাকি কিন্তু শুধু প্ল্যান্টস এন্ড অ্যানিমালসই কি হবে? ওখানে তো মাইক্রোবসও হতে পারে। কি কি অপশন ছিল সেটা বলো। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, আমি তাহলে একটু দেখে বলছি। হ্যাঁ প্ল্যান্টস এন্ড অ্যানিমালস ছিল, ওয়াটার টেম্পারেচার, ফিশ ছিল, হুম আর অপশন সি ছিল প্ল্যান্টস অ্যানিমালস অ্যান্ড ফিজিক্যাল এনভায়রনমেন্ট, হুম আর অপশন ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। হুম সেকেন্ড অপশনটা কি ছিল বললে? ওয়াটার টেম্পারেচার, ফিশ, ফিশ মানে ওয়াটার টেম্পারেচার কমা ফিশ। হ্যাঁ তো বাকিগুলো তো হচ্ছে না অ্যাপ্রোপ্রিয়েট, তাই প্ল্যান্ট অ্যানিমালসই হবে। মানে যদি মাইক্রোবস হয় তাহলে তো নান অফ দ্য অ্যাবভটাও তো হতে পারে। না দেখো বায়োটিক ফ্যাক্টর মানে হচ্ছে যে মাইক্রোবস থাকলেও নান অফ দ্য অ্যাবাভ হবে না, কারণ ওখানে প্ল্যান্ট অ্যানিমাল যেটা মেজর পার্ট সেটাই তো দিয়ে দিয়েছে তোমার ওখানে। আচ্ছা আচ্ছা ওকে প্ল্যান্ট অ্যানিমালই মেন বায়োটিক ফ্যাক্টর আর কি। ওকে ম্যাম থ্যাংক ইউ। আচ্ছা আর আর কারো কোনো কোশ্চেন রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্সে, বায়োলজিতে নয়, বা এই টপিকটার ওপর? না হলে আমি ক্লাসটা এন্ড করবো আজকে। ঠিক আছে তাহলে, হুম কারো কোনো কোশ্চেন নেই আপাতত, পড়ো আগে হ্যালো চ্যাপ্টারটা। হুম হ্যালো হ্যাঁ বলো বলো। হ্যালো হ্যালো হ্যাঁ ম্যাডাম, বলছি যে এই যে টপিক নিচে যেটা বলা আছে না, যে কনসার্ন উইথ টপিক পজিশন অফ অ্যান অর্গানিজম। হুম তাহলে টপিক পজিশন বলতে আমরা যেটা ওই পিরামিডে যেটা দেখলাম, সেই পিরামিডে ও কোথায় অবস্থান করছে শুধু সেটাই বলতে চাইছে তো? হ্যাঁ ওর মানে ফাংশনাল রোল মানে টপিক পজিশনে, মানে ওই পজিশনটাতে পার্টিকুলার থেকে ও কি রোলটা প্লে করছে একটা ইকোসিস্টেম, সেইটাই হচ্ছে ওই টপিক ইয়ে নিশ, আচ্ছা মানে ওই অবস্থানটাতে থেকে ওর ও কি রোলটা প্লে করছে। হ্যাঁ, কিন্তু নিচে তো অ্যাকচুয়ালি তো সেটাই তো বলা হয়, তাহলে এটাকে আলাদা করে কি বলছে তাহলে এখানে?
মানে ওই পজিশনে একটা থেকে আর কি, মানে এইগুলো কি বলতো অ্যাসপেক্টস অফ নিশ, মানে এগুলো মানে সেরকম পার্টিকুলার কোনো মানে কনসেপ্ট ক্লিয়ারিং এর কিছু নেই, ওই নিশ কনসেপ্টটা বোঝো তাহলেই হবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ম্যাম, ঠিক আছে। ঠিক আছে তাহলে, আর কারোর কোনো আপাতত কোয়েশ্চেন নেই? চ্যাপ্টারটা না পড়লে কিছু কোয়েশ্চেন অত বোঝাও যাবে না। আগে তোমরা তাহলে চ্যাপ্টারটা পড়ো, অনেক নতুন জিনিস কিছু এলো। হ্যাঁ, আমি তাহলে ক্লাসটা এখানেই এন্ড করছি। হ্যাঁ, সবাইকে তাহলে গুড নাইট। গুড নাইট ম্যাম। গুড হ্যাঁ নাইট। ম্যাম, গুড ওকে ম্যাম, ওকে ওকে, চলো। থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট।